হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরও একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো আমরা ক্লাস 11 সেমিস্টার 2 এর জন্য কোঅর্ডিনেট জিওমেট্রি চ্যাপ্টার থেকে আমাদের পরাবৃত্ত পোর্শনটা চলছে এবং তার মধ্যে ইম্পর্টেন্ট যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে তার ডিসকাশন আমরা করছি। এসএনদের বইয়ের যে সমস্ত ইম্পর্টেন্ট প্রবলেম যেগুলো আমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ আসার চান্স রয়েছে, সেই সমস্ত প্রবলেম নিয়ে এখানে আলোচনা হচ্ছে। তো তার মধ্যে অলরেডি একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা যারা দেখোনি সেটা অবশ্যই এক্ষুনি গিয়ে দেখে নাও আগে। তাহলে কিন্তু পরপর ভিডিওগুলো দেখলে তোমাদের অবশ্যই দেখতে, বুঝতে, শিখতে সুবিধা হবে এবং সেগুলো কিন্তু প্র্যাকটিস করতেও তোমাদের সুবিধা হবে, কারণ একটা তোমরা সিস্টেমেটিক ওয়েতে ভিডিওগুলো যদি দেখো। তো আজকে আমরা সেই পরাবৃত্তরই আরো কিছু ইম্পর্টেন্ট আর একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, যেখানে একটা স্পেশাল টাইপের প্রবলেম সলভ করতে চলেছি। ঠিক আছে, পরাবৃত্ত সংক্রান্ত। তাহলে সেই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে আজকের ভিডিওটা দেখবে, বুঝবে, লিখবে, খাতায় নোট ডাউন করবে এবং না দেখে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। তাহলে কিন্তু পরীক্ষায় অবশ্যই এই ধরনের প্রবলেম, এই কনসেপ্টের উপর প্রবলেম কিন্তু পরীক্ষায় থাকার চান্স খুব বেশি। এবং পরীক্ষায় আসলে কিন্তু তোমরা অবশ্যই সঠিকভাবে প্র্যাকটিস করে গেলে তোমরা কিন্তু অঙ্কটা পেরে যাবে এবং ফুল মার্কসটা কিন্তু পেতে পারবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের লেকচার। সেটা হচ্ছে পরাবৃত্ত সংক্রান্ত আরো একটা ইম্পর্টেন্ট টাইপের প্রবলেমস। এবং সেই টাইপের যত প্রবলেম আছে সেগুলো কিন্তু আমরা এসএনদের বই থেকে কিন্তু আজকেই সলভ করে ফেলবো। ঠিক আছে, পরাবৃত্ত থেকে আজকের ফার্স্ট যে টপিক নিয়ে আলোচনা করা রয়েছে সেটা হচ্ছে কোনো পরাবৃত্তের যদি উৎকেন্দ্রতা, একটি নাভির স্থানাঙ্ক এবং একটি নিয়ামকের সমীকরণ দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে পরাবৃত্তটির সমীকরণ কি হবে। সেক্ষেত্রে পরাবৃত্তটির সমীকরণ কি হবে সেটা নিয়ে এখানে ফার্স্ট আমরা আলোচনা করব আজকে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যেখানে একটা পরাবৃত্তের সমীকরণ বার করতে বলবে। সেই পরাবৃত্তের সমীকরণে আমাদের উৎকেন্দ্রতা, নাভি স্থানাঙ্ক এবং নিয়ামকের সমীকরণ কিন্তু দেওয়া থাকবে। তাহলে সমীকরণটা কি হবে সেটা আমাদের বার করতে বলছে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে জিনিসটাকে করব, তার জন্য আমি একটা ফরম্যাট তৈরি করে দিচ্ছি। ঠিক সেই ফরম্যাটে প্রবলেম টু প্রবলেম যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেগুলো শুধুমাত্র বসিয়ে দিলেই কিন্তু আমাদের লাস্ট ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, তাই আমি থিওরিটিক্যালি জিনিসটাকে এমন ভাবে ফরম্যাটটা লিখে দিচ্ছি যে ফরম্যাটের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এই কনসেপ্টের উপর, যে যখন দেখবো যে পরাবৃত্তের উৎকেন্দ্রতা দেওয়া আছে, একটি নাভি স্থানাঙ্ক দেওয়া আছে, একটি নিয়ামকের সমীকরণ দেওয়া আছে, শুধুমাত্র সেখানে বসিয়ে দিলে যা শূন্যস্থান পূরণের মতো তোমরা কিন্তু করে ফেলতে পারবে। তার জন্য বিভিন্ন অঙ্ক বিভিন্ন ভাবে করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে এই ফরম্যাটটা তোমরা ভালো করে দেখো, বোঝো, খাতায় নোট ডাউন করো এবং অবশ্যই তোমরা সেভাবে প্র্যাকটিস করো। তাহলে কিন্তু প্রত্যেকটা টাইপ, যে টাইপ মানে প্রত্যেকটা জাস্ট ভ্যালু যদি চেঞ্জ করে দেয় এই টাইপের অঙ্ক তোমরা করতে পারবে। তাহলে শুরু করা যাক। কি বলেছি আমি এখানে, কোন পরাবৃত্তের উৎকেন্দ্রতা, নাভি স্থানাঙ্ক এবং নিয়ামকের সমীকরণ জানলে, দেওয়া থাকলে পরাবৃত্তটির সমীকরণ কি হবে। তো আমি একটা কোয়েশ্চেন আকারে আমি সেটাকে নিয়েছি। কোয়েশ্চেনটা আমাদের ঠিক এরকম আকারেই থাকবে, শুধুমাত্র ভ্যালু গুলো থাকবে হচ্ছে আলাদা আলাদা করে দেওয়া থাকবে। যেমন কোনো পরাবৃত্তের উৎকেন্দ্রতা ই, তার জায়গায় কোনো একটা 4/3 বা কিছু একটা দিয়ে দিল। ঠিক আছে, তারপর একটি নাভি স্থানাঙ্ক x1, y1, একটি নিয়ামকের সমীকরণ ax+by+c=0। এই সমীকরণটা বিভিন্ন রকম থাকতে পারে, নাভি স্থানাঙ্কটা বিভিন্ন রকম থাকতে পারে, কিন্তু ফরম্যাটটা কিন্তু কোয়েশ্চেন এরকমই থাকবে। তাহলে সেক্ষেত্রে ওই পরাবৃত্তটির সমীকরণ কি হবে সেটা আমরা নির্ণয় করব। ওই পরাবৃত্তটির সমীকরণ কি হবে সেটা কিন্তু আমরা এবার এখানে নির্ণয় করব। তাহলে শুরু করা যাক। ঠিক যেভাবে করছি সেই লেখাটাই আমরা অঙ্কেও লিখবো, অঙ্কে জাস্ট শূন্যস্থান পূরণের মতো হয়ে যাবে। এই ফরম্যাটটা খুব ভালো করে দেখো এবং বোঝো। তাহলে এখানে কি কি দিয়ে দিয়েছে, কি কি দিয়েছে এখানে সমীকরণটাতে বলে দিয়েছে হচ্ছে পরাবৃত্তের উৎকেন্দ্রতা দিয়ে দিয়েছে। আমাদের এর জন্য একটা মাত্র কনসেপ্ট কাজে লাগবে, সেটা হচ্ছে পরাবৃত্তের উৎকেন্দ্রতার সঙ্গে, উৎকেন্দ্রতার সাথে নাভি এবং নাভি থেকে যে দূরত্ব কোনো বিন্দুর এবং নিয়ামকের সমীকরণ যেটা দিয়ে দিয়েছে সেই নিয়ামক থেকে যে দূরত্ব, লম্ব দূরত্ব, তাদের সম্পর্কটা কি সেটা আমাদের জানতে হবে। সেটুকুনি শুধু জানা থাকলে কিন্তু এই অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি মনে করি পি ব্র্যাকেট এক্স কমা ওয়াই, অর্থাৎ পি হচ্ছে একটা পয়েন্ট যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, পি ব্র্যাকেট এক্স কমা ওয়াই পরাবৃত্তটির উপর
পরাবৃত্তটির উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু। ঠিক আছে, একটা ভ্যারিয়েবল পয়েন্ট, একটা আরবিট্রারিলি চোজেন একটা পয়েন্ট, একটা র্যান্ডম একটা পয়েন্ট পরাবৃত্তটার উপর, হাইপারবোলার উপর, সেটা হচ্ছে পি এক্স ওয়াই। অর্থাৎ এটা এমন একটা গতিশীল বিন্দু ভাবতে পারি সেটাকে, যেটা পরাবৃত্তটাকে জেনারেট করছে, পরাবৃত্তটাকে সেটা তৈরি করছে। তাহলে মনে করি পি এক্স ওয়াই পরাবৃত্তটির উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু এবং একটি নাভির স্থানাঙ্ক, যেটাকে বলা হয় ফোকাস, একটি নাভির স্থানাঙ্ক বা একটি নাভি লিখে রাখছে, সেটা হচ্ছে এস। এস এর স্থানাঙ্ক কত? এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। এবং নিয়ামক, নিয়ামকটা কি? নিয়ামকটা হচ্ছে ডাইরেক্টরিস। তার সমীকরণটা কি দিয়েছে এখানে? এক্স প্লাস বি ওয়াই, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি থেকে বা সি এর উপর, এবং নিয়ামক এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো এর উপর পি ব্র্যাকেট এক্স কমা ওয়াই বিন্দু থেকে পি এম লম্ব। ঠিক আছে, পি এম হচ্ছে লম্ব। তাহলে এই তিনটে জিনিস আমি ধরে নিচ্ছি যে পি এক্স ওয়াই হচ্ছে পরাবৃত্তটির উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু, একটি যে নাভিটা দিয়ে দিয়েছে সেটার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, তাকে নাম দিয়েছি আমি এস। এবং যে নিয়ামকটা দিয়ে দিচ্ছে, নিয়ামকও দুটো হবে, নাভিও দুটো হবে পরাবৃত্তের ক্ষেত্রে বা উপবৃত্তের ক্ষেত্রে। সেই নিয়ামকের একটা নিয়ামক দিয়ে দিচ্ছে হচ্ছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। এবং সেই নিয়ামকের উপর পি বিন্দু থেকে যে লম্ব দূরত্ব, সেই লম্বটাই হচ্ছে পি এম। অর্থাৎ ছবি অনুযায়ী যদি আমরা জিনিসটাকে দেখি, আমরা যদি এটা একটু ছবি আঁকার চেষ্টা করি, তাহলে কিরকম হবে সেই ছবিটা? সেই ছবিটা কিরকম হবে? এদিকে থাকলো হচ্ছে আমার এক্স অক্ষ, এদিকে থাকলো আমার ওয়াই অক্ষ। এবার একটা পরাবৃত্ত যদি হয়, সে পরাবৃত্ত দেখতে কিরকম হবে? সামথিং এরকম টাইপের দেখতে হবে, মোটামুটি এরকম টাইপের একটা দেখতে হবে পরাবৃত্তটা। এবার সেই পরাবৃত্তের উপর যদি নিয়ামক আমরা অঙ্কন করি, সেই নিয়ামক বলতে কিরকম দেখতে হবে? সামথিং এরকম জায়গায় নিয়ামক থাকে, অর্থাৎ একটা সরল রেখা, যেটা যার সঙ্গে ফোকাসের সম্পর্কটা কি সেটা আমরা দেখবো। আর ফোকাসটা কোথায় থাকে? ফোকাসটা থাকে হচ্ছে এখানে। এখানে যদি এস থাকে ফোকাস, তো এখানে থাকবে হচ্ছে এস ড্যাশ আর একটা ফোকাস। এটা যদি এল একটা নিয়ামক হয়, তাহলে এটা হচ্ছে এল ড্যাশ আর একটা নিয়ামক। ওকে, আর এখানে রয়েছে অরিজিন জিরো জিরো। এইবার এই সরল এই যে ইয়েটা রয়েছে, পরাবৃত্ত রয়েছে, তার উপর যে কোনো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই, যে কোনো একটি বিন্দু হচ্ছে পি এক্স কমা ওয়াই। তাহলে এই পি এস এবং এই নিয়ামকের সঙ্গে যে লম্ব দূরত্ব, তার মধ্যে সম্পর্কটা কি? সেই সম্পর্কটাই হচ্ছে আমাদের কাছে মেন কনসেপ্ট, মেন ফর্মুলা, মেন টেকনিক এই অঙ্কটা করার। যেখানে উৎকেন্দ্রতা এবং যে কোনো একটা বিন্দু থেকে এস এর দূরত্ব, সেই সাথে ওই পি বিন্দু থেকে নিয়ামকের লম্ব দূরত্ব, তার মধ্যে যে সম্পর্ক, সেটাই হচ্ছে আমাদের কাছে এখানে কিন্তু মেন জায়গা। অর্থাৎ এই যে দূরত্ব, কোন দূরত্বটার কথা আমি তাহলে এখানে বলছি? আমি দূরত্বের কথা বলছি হচ্ছে পি থেকে এস এর যে দূরত্ব, সেটা পি থেকে যে এস এর দূরত্ব, সেই দূরত্বটার কথা আমি বলছি। এবং পি থেকে এই যে নিয়ামক এল রয়েছে, তার যে লম্ব দূরত্ব, সেই দূরত্বটার কথা বলছি। পি আর এস এর মধ্যে যে কোনো দূরত্ব, এস আর পি দুটো বিন্দুর মধ্যে যে দূরত্ব হয় সেটা। কিন্তু আর আমি লম্ব দূরত্ব কোনটা বলছি? লম্ব দূরত্ব বলছি পি থেকে এই নিয়ামকের লম্ব দূরত্ব। আমি ধরলাম এই নিয়ামকের যে সমীকরণটা, সেটাই হচ্ছে কোয়েশ্চেনে দিয়েছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, অর্থাৎ এটা। এর সমীকরণটা কত? এটা হচ্ছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। আর নাভির স্থানাঙ্ক কত দিয়েছে? না এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। তাহলে পি থেকে স্যার, পি থেকে যে লম্ব দূরত্ব, সেটাকেই আমি ধরছি হচ্ছে পি এম। ঠিক আছে, ছবি অনুযায়ী এটা। কিন্তু আমাদের ছবি এখানে না আঁকলেও অঙ্কটা হয়ে যেত। ঠিক আছে, তাহলে দেখা যাক কি করতে হবে। সুতরাং
তাহলে পি এম যে দূরত্বটা সেটা কত, পি এম দূরত্ব। এই যে পি থেকে এম বিন্দু দূরত্ব সেটা আমরা সরলরেখা চ্যাপ্টারে, স্ট্রেট লাইন চ্যাপ্টারে কিন্তু পড়েছি যে কোন একটা বিন্দু থেকে কোন একটা সরলরেখার লম্ব দূরত্ব কত হয়। কোন একটা বিন্দু থেকে কোন একটা সরলরেখার লম্ব দূরত্ব কত হয় তার ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে মড অফ এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি যেটা রয়েছে, সেখানেই আমি কি বসিয়ে দেবো, পি বিন্দুতে যে কোঅর্ডিনেট গুলো রয়েছে, যে স্থানাঙ্ক গুলো রয়েছে সেগুলো বসিয়ে দেবো। এক্স এর জায়গায় পি তে যেটা রয়েছে সেটা, এবং ওয়াই এর জায়গায় পি তে যেটা রয়েছে সেটা বসিয়ে দিতে হয়। তো এখন এক্স এর পি এর ক্ষেত্রে এক্স এর জায়গায় এক্সই রয়েছে, ওয়াই এর জায়গায় ওয়াই রয়েছে, তাহলে এই এক্স এর জায়গায় এক্সই বসবে, ওয়াই এর জায়গায় ওয়াই বসবে। ঠিক আছে, তাহলে এক্স প্লাস বিওয়াই প্লাস সি এবং ডিভাইডেড বাই রুট ওভার অফ কি হয় না, এক্স এর কোএফিসিয়েন্ট অর্থাৎ এটা, এবং ওয়াই এর কোএফিসিয়েন্ট এক্স এবং ওয়াই এর কোএফিসিয়েন্টের স্কোয়ার করে সাম করে রুট, এক্স এবং ওয়াই এর কোএফিসিয়েন্টকে স্কোয়ার করে সাম করে রুট। এটা হচ্ছে ফর্মুলা। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, সেটা আমরা না মনে রাখলে আমি তো সরলরেখার অঙ্ক করতেও প্রবলেম হবে। বিকজ সরলরেখা বা স্ট্রেট লাইন চ্যাপ্টারে এই ফর্মুলাটা বারবার রয়েছে যে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরলরেখার লম্ব দূরত্ব কত হবে, সেটা হলো পিএম, সেই পিএম এর মানটা হয় এরকম ভাবে। আর এসপিটা কত, এসপি হচ্ছে জাস্ট দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, অর্থাৎ এস বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব বা পি বিন্দু থেকে এস বিন্দুর দূরত্ব একই কথা। সেটা আমাদের বার করতে হচ্ছে ক্লাস 9-এর ফর্মুলা দিয়ে, এটা হচ্ছে ক্লাস 11-এর ফর্মুলা, আর এটা হচ্ছে ক্লাস 9-এর ফর্মুলা দিয়ে করতে হবে। যেখানে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব ফর্মুলা আমরা শিখি ক্লাস 9-এ, সেটা কি না, x1 - x2 বা x2 - x1 যাই বলি, এখানে আমাদের xy রয়েছে আর x1 y1 রয়েছে, তাহলে x - x1 তার স্কোয়ার প্লাস y - y1 তার স্কোয়ার, এটা হবে তাদের মধ্যে মানে তাদের মধ্যে দূরত্ব এস এবং পি এর মধ্যে। এবার এসপি এবং পিএম এই দুটো দূরত্বকে কানেক্ট করে হচ্ছে এই উৎকেন্দ্রটা। ঠিক আছে, আমাকে এসটা কাজে লেগেছে, পিটা কাজে লেগেছে, মানে তোর যে নিয়ামকের সমীকরণ সেটাও কাজে লেগেছে, কিন্তু উৎকেন্দ্রতা কিন্তু এখনো পর্যন্ত যেটুকুনি করছি সেখানে কাজে লাগেনি। তাহলে সেই উৎকেন্দ্রটার কাজ হচ্ছে এবার যে কিনা এই দুটো দূরত্বকে কানেক্ট করবে। এই দুটো দূরত্বের সঙ্গে ই এর সম্পর্কটা কিরকম, সেটা হচ্ছে এসপি বাই পিএম, এসপি বাই পিএম সেটা হচ্ছে হয় ই। যেহেতু যেহেতু ই পরাবৃত্তটির উপর অবস্থিত, যে কোনো একটি বিন্দু, যেহেতু পি পরাবৃত্তটির উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু, সুতরাং ঠিক যা যা লিখে দিচ্ছে এগুলোই কিন্তু আমরা অঙ্কের ক্ষেত্রেও লিখবো। সুতরাং এসপি বাই পিএম অর্থাৎ এসপি দূরত্বটা ডিভাইডেড বাই পিএম দূরত্বটা সেটাই হয় হচ্ছে ই। এবার ভ্যালু গুলো বসিয়ে দেবো, তাহলে এসপি ইকুয়ালস টু কত হবে, ই ইন্টু পিএম, বা এসপি দূরত্বটা কত, সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে এই দূরত্বটা, অর্থাৎ x - x1 প্লাস y - y1 এর হোল স্কোয়ার, আর ইটা হচ্ছে ই, আর পিএমটা কত, মড অফ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এইবার আমরা কি করবো, রুটটাকে যদি ওঠাতে চাই তাহলে দুদিকে স্কোয়ার করে দেবো, নাহলে সমীকরণটা ঠিকঠাক আসছে না। জাস্ট এরপর ক্যালকুলেশন করে দিলে, এত অব্দি হচ্ছে মেন কাজ, এত অব্দি হচ্ছে মেথড। এরপর জাস্ট সিম্পলিফিকেশন এবং ক্যালকুলেশন, জাস্ট সরলীকরণ করব, তাহলেই কিন্তু আমরা সমীকরণটা পেয়ে যাবো একটা সুন্দর আকারে। তার জন্য রুটটাকে উঠিয়ে দিতে হবে, অর্থাৎ রুট উভয় পক্ষে স্কোয়ার করতে হবে, বর্গ করতে হবে, তাহলে এই রুটটা উঠে যাবে, কারণ এখানে রুট ছিল তার স্কোয়ার করলে রুটটা উঠে যাবে। আর এগুলোতে যেহেতু রুট নেই, এগুলো স্কোয়ারিং হয়ে যাচ্ছে, মানে স্কোয়ার হচ্ছে, এটা স্কোয়ার করলে কত হবে, এক্স প্লাস বিওয়াই প্লাস সি এর স্কোয়ার ডিভাইডেড বাই নিচে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার আবার স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে, রুটটা উঠে যাচ্ছে। কি করেছি, জাস্ট উভয় পক্ষে
বর্গ করে পাই। ঠিক আছে, তাহলে এইটুকুনি হচ্ছে আমাদের মেন কাজ। এখানে আমরা যে শুধুমাত্র কি করব, জাস্ট এবার সিম্পলিফাই করব প্রবলেম টু প্রবলেম। আমাদের যদি এ বি সি এর এগুলোর মান দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা ইজিলি করতে পারবো, আদারওয়াইজ এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তাই আমরা এবার ডাইরেক্ট প্রবলেমের মাধ্যমে জিনিসটাকে প্রকাশ করব। এবার কোয়েশ্চেন অ্যান্সার করে জিনিসটাকে আমরা বুঝবো যে কি করতে হয়। শুধু এটুকুনি আমি কনক্লুশন করে রাখছি, এখানে একটা এর নিচে যে পোর্শনটা আসবে সেটা পাশে চলে যাবে, পাশে গুণ করে দেবো, কারণ সিম্পলিফাই করতে এটুকুনি করতেই হবে, যেটুকুনি করতেই হবে আমি জাস্ট দেখাচ্ছি। তারপর প্রবলেমের উপর ডিপেন্ড করে আমরা কাজটা করবো, এবং এই স্কোয়ার গুলোকে সব ব্রেক করে দেবো লাস্টে। এটা ই স্কোয়ার, আর সবসময় মাথায় রাখবো মডের যদি আবার স্কোয়ার করি তাহলে জাস্ট এমনি স্কোয়ারের সঙ্গেই সমান হয়ে যাবে। কারণ সামথিং -2 এর মড আবার স্কোয়ার রয়েছে। -2 এর মড করলে কত হচ্ছে 2, তার আবার স্কোয়ার মানে 4ই হবে, যেটা কিনা শুধু 2 এর স্কোয়ার করলেও আসবে, শুধু 2 এর স্কোয়ার বা শুধু -2 এর স্কোয়ার করলেও আসবে। তাহলে -2 এর মড নিয়ে স্কোয়ার করলে যা হবে, -2 এর এমনি স্কোয়ার করলেও কিন্তু সেটাই হবে, কারণ মডটাও পজিটিভ ভ্যালু দেয়, আবার স্কোয়ার করলেও সেটা একটা পজিটিভ বর্গ দেয়, তাই তো? ফলে আমরা -2 এর মড করে স্কোয়ার করলে যা পাবো, -2 এর ডাইরেক্ট স্কোয়ার করলেও কিন্তু সেটা পাবো। একবার মড দিলে তারপর যে স্কোয়ারটা দিচ্ছি তাতে করে আমাদের মডের আর কোনো গুরুত্ব আলাদা করে থাকলো না, কারণ স্কোয়ার করলে এমনিতেই সেটা পজিটিভলি অ্যান্সার দেবে। তাহলে ax প্লাস by প্লাস সি তার হোল স্কোয়ার। এবার পুরো স্কোয়ারটাকে আমরা ব্রেক করব, করে সিম্পলিফাই করলে অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, এরপর কি করব, এরপর হচ্ছে সমস্ত স্কোয়ারটাকে আমরা ব্রেক করব, করে সিম্পলিফাই করব, দেন আমরা কিন্তু যে অ্যান্সারটা আমরা চাইছি সেটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে নিয়ম। যখন আমাদের কোনো অঙ্কের ক্ষেত্রে একটা পরাবৃত্তের উৎকেন্দ্রতা দিয়ে দেবে, সেই পরাবৃত্তের একটা নিয়ামকের সমীকরণ দিয়ে দেবে, এবং সেই পরাবৃত্তের নাভি বা ফোকাসের স্থানাঙ্ক একটা দিয়ে দেবে, তাহলে সেই পরাবৃত্তের সমীকরণ কি হবে সেটা বার করার নিয়ম হচ্ছে এটা। তাহলে আমরা ডাইরেক্ট এবার একটা প্রবলেম চলে আসি, প্রবলেমের মাধ্যমে জিনিসটাকে প্রকাশ করব, তাহলে আমরা বুঝতে পারবো যে কি করে থিওরিটিক্যালি যে ফরম্যাটটা আমি লিখে দিলাম সেটাই কাজে লাগছে। ঠিক আছে, সেটাই কিভাবে কাজে লাগছে সেটা আমি এবার দেখাবো। তো তার জন্য আমরা ডাইরেক্ট যাতে বুঝতে পারি, তাই এই জিনিসটাকে কপি করে নিচ্ছি আমি। যত অব্দি সেম থাকবে পুরো আমি কিন্তু কপি করে নিলাম। তাহলে প্রথম যে কোয়েশ্চেনটা নিয়ে আমরা এখানে আলোচনা করব, ফার্স্ট যে কোয়েশ্চেনটা নিয়ে আমি এখানে আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড যে বই, সেটা হচ্ছে এসেনদের বইয়ের বর্ণনামূলকের মধ্যে 5-এর দাগের কোয়েশ্চেনটা। 3 মার্কসের জন্য যে বর্ণনামূলক কোয়েশ্চেন গুলো রয়েছে তার মধ্যে 5 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে এটা, যেখানে আমাদের কি করতে বলেছে, একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে, যার উৎকেন্দ্রতা দেওয়া আছে, যার নাভির স্থানাঙ্ক দেওয়া আছে এবং নিয়ামকের সমীকরণ দেওয়া আছে। অর্থাৎ উৎকেন্দ্রতা, নাভির স্থানাঙ্ক এবং নিয়ামকের সমীকরণ দেওয়া আছে, তার মানে কিন্তু আমরা পরাবৃত্তের সমীকরণটা ইজিলি পেয়ে যাব, যেটা হচ্ছে আগের ফরম্যাটে শুধুমাত্র বসিয়ে দিলেই কিন্তু হবে, আর কিচ্ছু দরকার নেই সেখানে। ঠিক আছে, তাহলে করা যাক। আচ্ছা, তাহলে আমি আগের ফরম্যাটে যদি পুরো জিনিসটাকে বসাই, তাহলে আগে তো আমি কপি করেই রেখেছি, তাহলে সেটাকে যদি আমি এখন পেস্ট করে দিই এখানে, কপি পেস্ট, তো সেক্ষেত্রে কি হচ্ছে, তাহলে প্রথম লেখাটা আমরা সেম লিখবো, যে মনে করি পি এক্স ওয়াই পরাবৃত্তটির উপর যে কোনো একটি বিন্দু। ঠিক আছে,
মনে করি pxy পরাবৃত্তটির উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু এবং একটি নাভি বা ফোকাস, সেটা হচ্ছে p(x1, y1), তার পরিবর্তে আমাকে কি দিয়ে দিয়েছে 0,4, তার পরিবর্তে কি দিয়ে দিয়েছে 0,4। তাহলে xy এর পরিবর্তে এখানে কত আসবে? এখানে আসবে হচ্ছে 0,4 আসবে। তারপরে এবার নিয়ামকের সমীকরণটা কি দিয়েছে? 4y-9 = 0, 4y-9 দিয়েছে। তাহলে ax+by+c = 0, এই সমীকরণের পরিবর্তে কি আসবে না 4y-9 = 0। ঠিক আছে, তাহলে এখানটা আমরা ax+by এর পরিবর্তে কি আসবে 4y-9। তাহলে শূন্যস্থান পূরণটা বোঝা যাচ্ছে কি করতে হবে, 4y-9 = 0। এবং এখানে খেয়াল রাখা দরকার, যেহেতু ax+by+c = 0 সমীকরণ আকারে আমি লিখে করেছিলাম, ফলে প্রত্যেকটা জিনিসটা কিন্তু আমরা বাঁ দিকে নিয়ে আসবো, ডান দিকে 0 রাখবো। সেটা যদি আমাকে এরকম ভাবে সমীকরণটা দেওয়া থাকতো যে 4y = 9 আকারে যদি সমীকরণটা দেওয়া থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমরা সেটা লিখতাম না, 4y-9 আকারে লিখতাম =0। নাহলে এই ফর্মুলা যখন অ্যাপ্লাই করবো তখন কিন্তু জিনিসটা ভুল হয়ে যেতে পারে। তাই সমস্তটা কিন্তু আমরা বাঁ দিকে এনে লিখবো। ঠিক আছে, আর ডান দিকটাকে 0 রাখবো নিয়ামকের সমীকরণে। তাহলে বাকি সব আবার সেম, শুধুমাত্র চেঞ্জ করলাম কোথায়, এস এর স্থানাঙ্কটা, এবং নিয়ামকের সমীকরণটা কোয়েশ্চেনে যা দিয়েছে সেটা লিখলাম। তাহলে এবার পিএম দূরত্ব তাহলে কি হবে? ax+by+c যখন ছিল তখন এরকম লিখেছি, তাহলে এক্ষেত্রে কি লিখবো? এখানে কি হবে? এখানে হয়ে যাবে হচ্ছে 4y-9 হয়ে যাবে। এখানে আমাদের কাছে তাহলে হয়ে যাবে হচ্ছে 4y-9 এর মোট। এবং শুধু তাই নয়, যে নিচে যে পোর্শনটা ছিল ax+by+c = 0 যখন ছিল, তখন নিচে ছিল হচ্ছে a² + b² এর রুট, অর্থাৎ এক্স এর কোএফিসিয়েন্ট এবং ওয়াই এর কোএফিসিয়েন্ট গুলোর স্কোয়ার করে রুট ছিল। তাহলে এখানে এক্স এর কোএফিসিয়েন্ট তো এক্স তো যেহেতু নেই, এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 0, তাহলে 0² প্লাস ওয়াই এর যা কোএফিসিয়েন্ট রয়েছে তার স্কোয়ার লিখে দেবো, অর্থাৎ +4² হয়ে গেল। আচ্ছা, এবার এসপির যে দূরত্বটা সেটা হচ্ছে x-x1² + y-y1²। এখানে যেটা x1 y1, সেটা তো এখানে হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে 0,4 বিন্দু, 0,4। তার মানে x1টা হচ্ছে আমার এখানে 0 এবং y1টা হচ্ছে এখানে আমার 4। তাহলে x1 y1 এর দূরত্বটা কি হবে? x1 y1 এর জায়গায় কি লিখবো? x1 এর জায়গায় 0, x আর y1 এর জায়গায় 4। তারপর বাকি যা রয়েছে রয়েছে। ঠিক আছে, তো এটাকে আমরা চাইলে একটু সিম্পলিফাই করতে পারি, যে মডুলাস অফ 4y-9 ডিভাইডেড বাই 0² মানে তো 0, আর 4² মানে হচ্ছে 4² রুট করলে কি হবে? 4ই হবে। তাহলে 4y- মানে 4² রুট করলে আমরা 4ই পাচ্ছি, তার মডুলাসটা উপরে থাকছে আর নিচে হচ্ছে 4। কখনোই কিন্তু +-4 নয়, এই জিনিসটা কিন্তু একদম আমরা ভুল করি না বা ভুল করব না। সেটা হচ্ছে কখনোই রুট থেকে প্লাস মাইনাস বেরিয়ে আসে না, সমাধান করার সময় সেটা প্লাস মাইনাসটা আসে, রুটের আগেই আসে, সেটাই বজায় থাকে। কখনো রুটের ভিতর থেকে √4 স্কোয়ার করেছি বা √16 করেছি, 16 করলে কখনোই +-4 হবে না, জাস্ট মডুলাস অফ 4 হবে, মানে 4ই হবে, +4ই হবে। হতেই পারে -4² করে রুট করলে সেটাও √16ই বোঝায়, এটা মানেও -4²ই, কিন্তু অ্যান্সার কিন্তু -4 নয়, অ্যান্সার হচ্ছে 4। অ্যান্সার হচ্ছে মডুলাস অফ -4, ভিতরে যা রয়েছে তার মডুলাসটা অ্যান্সার হয়। রুট থেকে সবসময় পজিটিভ অ্যান্সার বেরোয়, কখনো নেগেটিভ অ্যান্সার বেরোয় না। তাহলে প্লাস মাইনাসটা আসে কোত্থেকে? যখন x² = 16 যদি থাকে, তখন আমরা x লেখার সময় ডাইরেক্ট +-√16 লিখবো। ঠিক আছে, এখানে আমি প্লাস মাইনাস দেবো না, হুট করে পরের লাইনে +-4 হয়ে যাবে, তা ব্যাপারটা নয়। +-√16 হবে এবং সেটারই ভ্যালু প্লাস মাইনাসটা প্লাস মাইনাস থাকলো, আর √16 থেকে 4 পাবো। রুটের ভিতর থেকে কোনোদিনও, আর যাই হোক, নেগেটিভ বেরোয় না, রুটের ভিতর থেকে পজিটিভলি বেরোবে। ঠিক আছে, এই কনসেপ্টটা আমাদের থাকা অবশ্যই দরকার, অবশ্যই অবশ্যই করে দরকার।
তো যাই হোক, এবার আমরা ক্যালকুলেশনের দিকে আসি। এটাকে আমরা কিছু করতে পারছি না, এটাকে সিম্পলিফাই করা মানে জাস্ট এটুকুনি লিখতে পারি, এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে ওয়াই মাইনাস ফোর এর হোল স্কোয়ার। ওকে, তাহলে এবার আমরা এই এসপি এবং পিএম এর যে মানটা সেটা এখানে বসিয়ে দেবো। এসপি এবং পিএম এর যে মানটা রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দেবো, অর্থাৎ এই যে এসপি বাই পিএম সেটা হচ্ছে আমাদের কাছে ই। ইটা কি? ই ইকুয়ালস টু হচ্ছে উৎকেন্দ্রতা, ইকুয়ালস টু উৎকেন্দ্রতা, যার মানটা কোয়েশ্চেনে কত দিয়েছে, যার মানটা কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে হচ্ছে 4/3 মনে হয়, 4/3। তাহলে এসপি ইকুয়ালস টু ইপিএম, এসপির ভ্যালু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর এর হোল স্কোয়ার। ইটা কত? 4/3। পিএমটা কত? মডুলাস অফ 4y মাইনাস 9 ডিভাইডেড বাই 4। তাহলে এই ফোর কেটেই গেল, কেটে গিয়ে কি হলো, এই যে তিনটা সেটা ওদিকে গুণ হয়ে গেল। বা আমরা এক কাজ করতে পারি, একেবারেই স্কোয়ার করে নিতে পারি, তাহলে উভয় পক্ষে বর্গ করলে এই রুটটা উঠে যাবে। আর এখানে মডের স্কোয়ার হয়ে যাচ্ছে ডিভাইডেড বাই 3 স্কোয়ার হয়ে যাচ্ছে। 3 স্কোয়ারটা আমি একবারে এইদিকে গুণ করতে পারি, সেটা হচ্ছে 9, আর বাকি পোর্শনটা হচ্ছে এটা। আর এদিকে মডিউলাসের যে স্কোয়ারটা রয়েছে সেটা কিন্তু আমার কাছে অবভিয়াসলি নর্মাল যে স্কোয়ার তার সঙ্গে সমান। আগেই বলেছি আমি থিওরিটিক্যালি যে মডিউলাসের স্কোয়ার মানে এমনি স্কোয়ারটাই বোঝায়। স্কোয়ার করলে মডের জন্য আর আলাদা করে কিছু বিশেষ গুরুত্ব থাকে না। এবার আমরা কি করবো, এগুলোকে ব্রেক করে দেবো। তাহলে ব্রেক করলে আসতে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস 2 × a × b প্লাস বি স্কোয়ার মানে 4 স্কোয়ার ইকুয়ালস টু, এখানেও তাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা ফেলবো। তাহলে কত আসবে? 4y এর হোল স্কোয়ার অর্থাৎ 4 স্কোয়ার y স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কত হচ্ছে 9, আর এখানে থাকছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16। আর এখানে কত? 4 স্কোয়ার মানে 16 স্কোয়ার, 16 y স্কোয়ার মাইনাস 4 × 2 = 8, 3 আর 8 নং 72, 72y প্লাস 9 নং 81। তাহলে এবার যদি আমরা সিম্পলিফাই করি পুরো জিনিসটাকে, তাহলে পেয়ে যাবো 9x² প্লাস 9y², 9 দিয়ে গুণ করে দিচ্ছি, মাইনাস 8 নং 72y প্লাস 9 16 করতে হচ্ছে। তাহলে কত হবে সেটা? 6 নং 54, 4 হাতে 5, 9 কে 9 আর 5-এ 144 হচ্ছে এখানে, ইকুয়ালস টু 16y² মাইনাস 722y প্লাস 81। 72y দুদিকেই মাইনাসে রয়েছে তাই কেটে যাবে দুদিক থেকে। ঠিক আছে, দুদিক থেকে কাটলে হচ্ছে সেম সাইনে কাটে, একদিকে আনলে হচ্ছে অপোজিট সাইনে কাটবে, তাই তো এই হচ্ছে নিয়ম। তো 9x² প্লাস 9y² মাইনাস 16y² ইকুয়ালস টু 81 মাইনাস 144, 81 মাইনাস 144। তাহলে এখান থেকে কত আসছে? 9x² মাইনাস 9 - 16 আসছে, 9 মাইনাস 16, তাহলে 7y² ইজ ইকুয়ালস টু 81 মাইনাস 144 রয়েছে। ঠিক আছে, 81 মাইনাস 144, তার মানে -63 হচ্ছে, -63। তাহলে সে মাইনাস যদি গুণ করে দিয়ে দিকে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 7y² মাইনাস 9x² ইকুয়ালস টু 63। তার মানে 7y² ডিভাইডেড বাই 63 মাইনাস 9x² ডিভাইডেড বাই 63, দুটোর নিচে 60টা পাঠিয়ে দিলাম, তাহলে এক হয়ে থাকছে এখানে। ঠিক আছে, তাহলে 7y² বাই 63, তাহলে 7 দিয়ে 63 কাটলে হচ্ছে 9, 9 দিয়ে 63 কাটলে হচ্ছে 7, তাহলে y² বাই 9
মাইনাস এক্স স্কোয়ার বাই 7 ইকুয়ালস টু 1, তাহলে ওয়াই স্কোয়ার বাই 9 মানে হচ্ছে, আমরা এই অবস্থাতেই রাখতে পারি, কিন্তু তাও সুন্দর যদি প্যাটার্নে আনতে চাই তাহলে হচ্ছে এটা মাইনাস এক্স স্কোয়ার বাই 7 মানে হচ্ছে, তাকে যদি স্কোয়ার ফর্মে আনতে চাই তাহলে √7 এর স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে ফর্মটা কিরকম আসলো, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1। বা আমি এটাকেও এ ধরতে পারি, এটাকে এ ধরলে সুবিধা হবে, কারণ ফর্মুলা সেভাবেই করলে সুবিধা হয়, এ বি কে উল্টালেও অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের কাছে একদম স্ট্যান্ডার্ড ফর্ম, একদম ক্যানোনিক্যাল ফর্ম বা আদর্শ আকার পরাবৃত্তের সমীকরণের। তাহলে সেই ফর্মে কিন্তু আমরা নিয়ে চলে আসলাম। ঠিক আছে, তাহলে ইহাই নিম্ন পরাবৃত্তের সমীকরণ। এই এত অব্দি আসার পর আমি এখানে বলে রাখি একটা কথা, এত অব্দি আসার পর যে লাইনে আমি এনে থামবো সেটাই হচ্ছে অ্যান্সার। এটাও অ্যান্সার হিসেবে লিখতে পারি, এটাকেও অ্যান্সার হিসেবে লিখতে পারি, এটাকেও অ্যান্সার হিসেবে লিখতে পারি, এটাকে লিখলে ভালো হয় কারণ পুরো ক্যানোনিক্যাল ফর্মে আনা। আর বাকি যদি এত অব্দিও লেখে তাতেও আশা করি পুরো নাম্বার দিতে হবে, দেওয়া উচিত, কারণ সেখানে কোনো ভুল যদি না থাকে মাঝখানে। ঠিক আছে, তাহলে সুতরাং নির্ণেয় পরাবৃত্তের সমীকরণ, লাস্টে যদি অ্যান্সারের মতো লিখতে হয় তাহলে লিখবো নির্ণেয় পরাবৃত্তের সমীকরণ, সেটা হলো ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই √7 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে যেভাবে আমি পুরো জিনিসটা করলাম, অঙ্কটা ঠিক সেইভাবেই কিন্তু আমাদের করতে হবে, ঠিক সেইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে, মানে এই ফরম্যাটটা ঠিক সেই রকমই মেনটেন করতে হবে, শুধু লাস্টের সিম্পলিফিকেশনটা নিজের মতো করে নিতে হবে, লাস্টের সিম্পলিফিকেশনটা কিন্তু সম্পূর্ণ নিজের মতো করতে হবে। তাহলে ফরম্যাটটা আমরা কোনটা মেনটেন করব, পুরো এই ফরম্যাটটা, ওকে, যেরকম আমি লিখে দিয়েছি। ওকে, যেমন পরবর্তী অঙ্কে চলে আসি, তাহলে একটা একটা করে অঙ্ক করি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে আমাদের একদম। ঠিক আছে, একটা একটা করে অঙ্ক করতে থাকি। সেকেন্ড যে প্রবলেমটাতে আমরা আসছি সেটা হচ্ছে এরকম, তাহলে পুরোপুরি সেম, উৎকেন্দ্রতা দিয়েছে, নাভি স্থানাঙ্ক দিয়েছে, নিয়ামকের সমীকরণ দিয়ে দিয়েছে, শুধুমাত্র একটু উল্টো উল্টো দিয়েছে। এক্ষেত্রে আমাদের নাভি স্থানাঙ্কটা ওখানে 0,4 ছিল, এখানে -5,0 একটা মাইনাস অ্যাড করেছে টুগেদার উইথ, সেটা এক্স এর কোঅর্ডিনেটে দিয়েছে, ওয়াই কোঅর্ডিনেটটাকে 0 রেখেছে, আগেরটাতে এক্স কোঅর্ডিনেটটাকে 0 রেখেছিল, তারপর ওয়াই দিয়ে ইকুয়েশনটা ছিল, এটাকে এক্স দিয়ে ইকুয়েশন দিয়েছে। তাহলে সেম হবে, নিয়ম নতুন কিচ্ছু নয়, তাহলে কপি পেস্ট আবারও এই জায়গাটা হয়ে যাবে আমাদের। তাহলে চেঞ্জ কোথায় কোথায় হবে, নাভি স্থানাঙ্ক চেঞ্জ হবে এবং এই নিয়ামকের সমীকরণটা চেঞ্জ হবে, তারপর এই যে দূরত্বটা সেটা চেঞ্জ হবে, আর x1 y1 গুলো চেঞ্জ হবে। ব্যাস, আর কিছু চেঞ্জ না, তারপর নিচে যা বসানোর বসাবো। তাহলে এসটা কি, এসটা হচ্ছে আমাদের কাছে, এসটা হচ্ছে তাহলে আমাদের কাছে, আমরা যদি এই ফরম্যাটটাকে লিখে দিই, যেখানে ইটা কিন্তু অবশ্যই মেনশন করব, ই হচ্ছে উৎকেন্দ্রতা, যেটা হচ্ছে যার মানটা আমরা প্রবলেম টু প্রবলেম যা থাকবে লিখবো। তার এই শূন্যস্থানটা আমাদের শুধুমাত্র এই অঙ্কগুলোতে পূরণ করে নিতে হবে, তাহলে একটা শূন্যস্থান পূরণের মতো করে অঙ্কটাকে আমি করে দিলাম। এত অব্দিও যে করতে পারবে, এসপিআই পিএম লিখে তার সম্পূর্ণ ভ্যালুটা যে বসাতে পারবে, তার জন্য সে পুরো যদি ক্যালকুলেশন নাও করতে পারে তার জন্য কিছু নাম্বার পাবে সে, কারণ তুই এসপি ইকুয়ালস টু ইপিএম এইটুকুনি লিখে দিচ্ছিস মানে তোদের অঙ্কটার মোক্ষম যে ব্রহ্মাস্ত্র সেটা কিন্তু তোরা অবশ্যই প্রয়োগ করে দিলি। তারপর ক্যালকুলেশন করে কোন অবস্থায় নিয়ে যাব সেটা অন্য কথা, ক্যালকুলেশনটা আমরা বড় কথা নয় আমাদের। এই এসপি ইকুয়ালস টু ইপিএম এই পর্যায়ে যদি না নিয়ে আসতে পারি, কিসের ক্যালকুলেশন কিসের কি, কোনো ক্যালকুলেশনই কোনো মানে থাকে না। কাকে ক্যালকুলেশন করবো সেটা সেই জায়গা থেকে আনতে হবে, এবং সেটুকুনি পর্যন্ত এনে দিতে পারলেও বাকি যদি কেউ নাও করতে পারে তার জন্য কিছু না কিছু নাম্বার টেকনিক্যালি অবশ্যই দেওয়া উচিত এবং দেবেও। যাই হোক, এসপি ইকুয়ালস টু, মানে এস এর স্থানাঙ্ক কত, -5,0, তাহলে সেটা এখানে বসবে এই শূন্য স্থানে। নিয়ামকের সমীকরণ কত, 5x + 16 = 0। 0,
তারপরে পিএমটা কত? পিএম মানে হচ্ছে এই পি বিন্দু থেকে নিয়ামকের উপর লম্ব দূরত্ব, সেটা কিভাবে লিখতে হয়, এখানে যা রয়েছে সেটা বসিয়ে দিতে হয় ডাইরেক্ট ধরে, 5x² প্লাস 16। আর নিচে কি লিখতে হয়? নিচে উপরে যে x² না, এটা x, এবার উপরে যে x এবং y এর কোএফিসিয়েন্ট থাকে তাদের স্কোয়ার করে অ্যাড করে রুট। তার উপর x এর কোএফিসিয়েন্ট কত আছে? 5। y বলে কিছু আছে? y বলে কিছু নেই, তাহলে 0, তার রুট থাকছে। এটাকে সিম্পলিফাই করলে কত হবে? 5x+9ই থাকবে, মানে 16ই থাকবে, ডিভাইডেড বাই 5 স্কোয়ার রুট ওভার 5 স্কোয়ার, কারণ 0 স্কোয়ার মানে এমনিতেই 0, তাহলে 5x+16 ডিভাইডেড বাই 5 স্কোয়ার মানে 5, কারণ স্কোয়ার করে আবার রুট করলাম, তাহলে যেটুকুনি আছে সেটাই পড়ে থাকবে। স্কোয়ার করলাম মানে কাউকে 10 টাকা দিলাম, তার আবার রুট করলাম মানে সেই 10 টাকাটা আবার নিয়েও নিলাম, তাহলে কি থাকলো? তার কাছে আগে যা ছিল তাই আছে, 5 ছিল, 5ই আছে। ঠিক আছে, তাকে 5 টাকা ওর কাছে ছিল, তাকে আমি 2 টাকা দিলাম, আবার রুট করলাম মানে সেই 2 টাকাই নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকলো? 5ই পড়ে থাকলো। দিস ইজ ইকুয়াল টু, এখানে আমি এবার ভ্যালুটা বসাবো। এখানে কি বসাবো? এখানে আমরা বসাবো হচ্ছে এই এস এর স্থানাঙ্কটা, অর্থাৎ -5 এবং 0। এই মাইনাসটা কিন্তু ফর্মুলার মাইনাস, কিন্তু আবার একটা -5 আছে, তাই এখানে একটা -5 বসাবো ব্র্যাকেট দিয়ে অবশ্যই। এরকম -5 এগুলো তো নয়, এটা পরপর দুটো মাইনাস এরকম ভাবে হয় না, এটা কম্পিউটার নয়। পরপর দুটো প্লাস লিখবো, পরপর দুটো মাইনাস লিখবো, পরপর দুটো মাইনাসের কোনো মানেই হয় না অঙ্কে। ঠিক আছে, একটার পর মাইনাসের পর একটা মাইনাস লিখতে গেলে অবশ্যই ব্র্যাকেট ইউজ করে করবো। প্লাস ওয়াই মাইনাস, এই ওয়াই মাইনাস করে কত হচ্ছে? 0। এখানে কত আছে? 0 এর জন্য হয়ে গেল। তাহলে এটাকে ঠিক করে সাজালে কি পাবো? না, এক্স মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে x+5 এর হোল স্কোয়ার, আর y-0 মানে y, তাহলে এটা পাচ্ছি। এরপর তাহলে এসপি বাই পিএম ইকুয়ালস টু ই, যেখানে ইটা হচ্ছে উৎকেন্দ্রতা এবং সেই উৎকেন্দ্রতার মান কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে, সেটা দিয়েছে হচ্ছে 5/4। ঠিক আছে, উৎকেন্দ্রতা কিন্তু অবশ্যই ইটা >1 থাকবে, উপরে বড় সংখ্যা থাকবে, নিচে ছোট সংখ্যা থাকবে। পরাবৃত্তের ক্ষেত্রে, উপবৃত্তের ক্ষেত্রে সেটা আবার উল্টো থাকবে, উপরে ছোট নিচে বড় থাকবে। ওকে, তাহলে এসপির মানটা এবার তিনটের মান বসিয়ে দেবো। এসপির মানটা হচ্ছে জানি x+5 তার হোল স্কোয়ার প্লাস y²। ইটা কত? 5/4। পিএমটা কত? এই যে উপরে রয়েছে মড অফ 4x+16, 4x+16 তো, না 5x+16 ডিভাইডেড বাই কত? 5, এবং এই 5 কেটেও যাচ্ছে, তাহলে কত পাচ্ছি? এটা রুট যদি স্কোয়ার যদি করে দিই তাহলে এটা আমরা পেয়ে যাবো, এই রুটটা উঠে যাবে, x+5 এর হোল স্কোয়ার প্লাস y²। আর এখানে থাকছে হচ্ছে মড অফ 5x+16 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার থাকছে। এবার 4 স্কোয়ারটা এদিকে চলে যাবে, তার মানে 16, 4 স্কোয়ার মানে 16, সেটা দিকে গেলে হচ্ছে এরকম থাকছে। আর 5x+16 মডের স্কোয়ার আর এমনি স্কোয়ার বারবার বলছি আমি সেম। ঠিক আছে, কাউকে মড করলে এমনিতেই পজিটিভ হয়ে যাবে, তার স্কোয়ার করলে সেটা পজিটিভ ভাবেই স্কোয়ারটা আসবে। আর কাউকে ডাইরেক্ট স্কোয়ার করবো তাহলেও সে পজিটিভ স্কোয়ারই পাবো। তাহলে 16, আর এই জায়গাটা ব্রেক করলে কত হবে? a+b হোল স্কোয়ার, তাহলে a² প্লাস 2ab প্লাস b², আর লাস্টে একটা y² এমনি থেকে যাচ্ছে এদিকটা তো। এখানে a+b হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে a² মানে 5² x² প্লাস 2ab, 2a মানে 5x, b মানে 16, প্লাস প্লাস কত? b² মানে হচ্ছে 16²। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব? আমরা জাস্ট এবার সিম্পলিফাই করব। সিম্পলিফাই করলে কত পাচ্ছি? জাস্ট 16 দিয়ে কি করব? 16 দিয়ে এটাকে আমরা গুণ করে দেবো। 16 দিয়ে কিন্তু আমরা এটাকে গুণ করলে কি পাবো? 16x² প্লাস 5 দুগুণি কত? 10,
তার সঙ্গে আবার 16। ঠিক আছে, কেউ দরকার হলে আরো ভেঙে করবে, কোনো অসুবিধা নেই। ভিতরটাকে এমনি নর্মাল করে নিয়ে তারপর 16 পরের লাইনে করবে, আমি ডাইরেক্ট করছি এটাতে। 5 দুগুনি 10, আর 10-এর সঙ্গে 16 গুণ করে 160, প্লাস এখানে কত রয়েছে 25, কত আছে 5 স্কোয়ার মানে 25, তার সঙ্গে কত গুণ করছি আমি, 25-এর স্কোয়ার সঙ্গে আমি গুণ করছি হচ্ছে 16, তাহলে কত হবে 400 হবে। 25-কে 16 দিয়ে গুণ করলে কত হবে, 16-কে 25 দিয়ে 400 হবে। কারণ নর্মালি যদি ভাবি 16 × 5 মানে হচ্ছে 5 × 16 = 80, তাকে যদি আরো 5 দিয়ে গুণ করি তবে এই 5 স্কোয়ার আসছে বা 25 আসছে, 5 × 8 = 40, তাহলে 400 হবে। আর এখানে কত হচ্ছে 16y²। এবার চলে আসে এদিকে, 5 স্কোয়ার মানে 25x², প্লাস 5 দুগুনি 10, আবার 10 এখানে 160 হচ্ছে, প্লাস 16 স্কোয়ার মানে 256, 16 স্কোয়ার মানে 256। মনে না থাকলে মনে থাকার দরকার নেই, মনে রাখতেই হবে এমন কোনো ব্যাপার নেই। রাখলে খুবই ভালো, তাড়াতাড়ি ক্যালকুলেশন হবে। আর যদি মনে না থাকে, 16-কে 16 দিয়ে গুণ করে নেবো, কি হবে সেটা লিখে দেবো। কারণ কিছু স্কোয়ারিং গুলো মনে থাকলে কি হবে, আমাদের তাড়াতাড়ি ক্যালকুলেশন হবে। কিন্তু যদি মনে না থাকে বাই চান্স, তাহলে কি করবো, তাহলে কি অঙ্ক ছেড়ে আসবো? একদম না, 16-কে 16 দিয়ে গুণ করে দেবো। এবার 16x², তাহলে 16x, এখানে দেখতে পাচ্ছি 160x প্লাসে রয়েছে, এদিকেও প্লাসে রয়েছে, কেটে যাবে। দুদিকে যেহেতু প্লাসে আছে কেটে যাবে, একদিকে থাকলে প্লাসে মাইনাসে কাটে। আর এমনিতেও যেটা কাটার রয়েছে সেটা যেদিকেই রাখি সেদিকেই কাটবে। যদি আমি দুদিকে রাখি তাহলে সেম সাইনে কেটে যাবে, একদিকে নিয়ে চলে আসলে অপোজিট সাইন হয়ে আসবে, তাতেও কাটবে। তাহলে 16x² প্লাস 16y², এই যে 16x², 16y² মাইনাস 25x² সব একদিকে নিয়ে নিই। 256 মাইনাস 400টাকে আমি, এই যে 400টাকে ওইদিকে করে মাইনাস করে দিই, তাহলে কি আসছে 16x² মাইনাস 25x², তাহলে -9x²। তাহলে 16y² মাইনাস 9x², 16y² মাইনাস 9x²। আর এখানে যদি বিয়োগটা করি, তাহলে যেহেতু 400 মানে বড় সংখ্যার আগে নেগেটিভ আছে, তাহলে মাইনাসেই আসবে। এবং 400 থেকে যদি 256 বিয়োগ করি, তাহলে আমরা কত পাবো, তাহলে আমরা পাবো হচ্ছে 144। তাহলে 16y², এটাই আমরা অ্যান্সার হিসেবে রাখতে পারি, কিন্তু মাইনাসটাকে একটু ঠিক করে দিই। মাইনাসটা ঠিক করলে 9x² হবে, 9টা পজিটিভ হয়ে যাবে। এই মাইনাস যদি এখানে গুণ করি, তাহলে 9টা পজিটিভ হয়ে যাবে আর 16টা নেগেটিভ হয়ে যাবে। তাহলে 9x² / 144 মাইনাস 16y²। এটাকে যদি কেউ এখন কাটে তো কাটতে পারে, না কাটলেও না কাটতে পারে, সেটা একদম বড় কথা নয়। যেমন আমি যদি এটাকে কাটিও, তাহলে কি আসছে, তাহলে আমরা 3 দিয়ে কাটতে পারি। 3 দিয়ে কাটলে হচ্ছে এটা 3, আর এটা হয়ে যাচ্ছে 3×4 = 12, 3×8 = 24। এবং আরো যদি করি, তাহলে 3×12 = 48। না, ভুল হলো মনে হচ্ছে, 3×3 = 48, সরি। 3×12 = 48, কি বলছি, 3×16 = 48, 3 দিয়ে কাটলে। আবার এদিকে চলে আসি, 16 দিয়ে যদি এখানে কাটি, তো প্রথম কথা এটাকে আমরা কাটা যাবে হচ্ছে 2 দিয়ে যদি কাটতে পারি। 2 দিয়ে কাটলে কত হচ্ছে, বা 16 দিয়ে ডাইরেক্ট কাটা যায়, ইনফ্যাক্ট 9 হয়ে যাবে। ঠিক আছে, 16 দিয়েও ডাইরেক্ট কাটা যায়, সেটা 9 হবে। অত ভেঙে ভেঙে কাটার দরকার নেই। তাহলে পেয়ে যাচ্ছে হচ্ছে আমরা x² / 16 মাইনাস y²/9 = 1। এটার মান দাঁড়িয়ে যাচ্ছে তাহলে x² / 16 মানে হচ্ছে 4² মাইনাস y², আর 9 মানে হচ্ছে 3² = 1। তার মানে x²/a² মাইনাস y²/b² = 1 ফরম্যাটে পড়ে গেল, যেটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম অফ দি হাইপারবোলা, ক্যানোনিক্যাল ইকুয়েশন অফ হাইপারবোলা। সাধারণ ইকুয়েশন নয়, এটা হচ্ছে আদর্শ ইকুয়েশন বা স্ট্যান্ডার্ড ফর্ম বা নর্মাল ফর্ম বা ক্যানোনিক্যাল ফর্ম। ঠিক আছে, হচ্ছে, তাহলে এটাই হবে আমাদের কাছে অ্যান্সার। ইহাই নির্ণয় পরাবৃত্তের সমীকরণ, ইহাই নির্ণয় পরাবৃত্তের সমীকরণ।
আচ্ছা, তারপরের অঙ্কে চলে আসি। তার মানে যে ফরম্যাটটা আমি শিখিয়ে দিয়েছি তার বাইরে কিন্তু সেই অর্থে কিছু লাগছে না, জাস্ট ক্যালকুলেশন ক্যালকুলেশন ঠিক করে করতে পারলে আর কিন্তু কিচ্ছু লাগছে না। ঠিক আছে, নেক্সট আমাদের দিয়েছে হচ্ছে উৎকেন্দ্রতা দিয়ে দিয়েছে, নাভি স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, নিয়ামকের সমীকরণ দিয়ে দিয়েছে। তাহলে পরাবৃত্তের সমীকরণটি কি হবে? ঠিক আছে, আবার সেম ফরম্যাট এখানে কপি পেস্ট হবে, জাস্ট যে ভ্যালুগুলো দিয়েছে সেগুলো চেঞ্জ হয়ে যাবে। এসটা কি দিয়েছে এখানে 2,3, ফোকাসটা। নিয়ামক কত দিয়েছে x+2y=1। তাহলে এখানে কত বসবে x+2y, আমি সবসময় বলছি একদিকে নিয়ে আসতে, তাহলে এটা আমি ওইদিকে নিয়ে যাব। এটাকে আমরা কিভাবে নিয়ে যাব, x+2y-1=0 করে নেবো। ঠিক আছে, সবসময় এটাকে মাইনাস মানে একদিকে নিয়ে রাখবো, ডান দিকটাকে 0 করব, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। নয়তো কিন্তু আমাদের এই ফর্মুলা বসাতে ভুল করে ফেলবো, অর্থাৎ আমরা কি করব, আমরা এটাকেই বাদ দিয়ে দেবো। এই যে ওয়ান তো খেয়াল করবো না আমরা, যদি ওয়ানটা ডান দিকে থাকে, তাই সব একদিকে থাকুক, আমরা খেয়াল করতেই পারবো, তাহলে সেক্ষেত্রে আর অসুবিধা হবে না। এবার কি বলেছি, এক্স এর কোএফিসিয়েন্ট এবং ওয়াই এর কোএফিসিয়েন্ট স্কোয়ার করে সাম করে রুট। তাহলে এক্স এর কোএফিসিয়েন্টে কিছু নেই মানে কত আছে, 1 আছে, তাই তো। তাহলে 1² প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্ট কত আছে, 2²। যেগুলো আগে একটাতে একটা ছিল, একটা 0 ছিল, কিন্তু এবার দুটোই আছে। আর এখানে ভ্যালুটা কত, এখানে হচ্ছে 2 আর 3। ব্যাস, এবার একটু সিম্পলিফাই করে নেবো, তাহলে এই কাজ মিটে যাবে। এখান থেকে কত পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হচ্ছে মড অফ x+2y-1 এর মড ডিভাইডেড বাই √1² + 2², 1² মানে 1, 2² মানে 4। তাহলে মড অফ x+2y-1 ডিভাইডেড বাই √5। আর 5 এর তো রুট হয় না, কারণ 5 তো পারফেক্ট স্কোয়ার নয়। √5 হচ্ছে একটা ইরেশনাল নাম্বার, 5 এর রুট করলে একটা মানে নন টার্মিনেটিং সংখ্যা কিছু একটা পাবো। রুট কেন্দ্র কত দিয়েছে, তাহলে সেটা আবার বসিয়ে দেবো তিনটের ভ্যালু। এটা হচ্ছে √x-2 এর হোল স্কোয়ার প্লাস y-3 এর হোল স্কোয়ার, এটা হচ্ছে এসপি। ইটা কত, √3। পিএমটা কত, এই যে এটা মডুলাস অফ x+2y-1 ডিভাইডেড বাই √5। এবার কি করব, বোথ সাইডে বর্গ করব। বর্গ করলে কি হবে, প্রত্যেকের স্কোয়ার চলে আসবে, অর্থাৎ এই যে জিনিসটা রয়েছে এইগুলোর প্রত্যেকের একটা স্কোয়ার চলে আসবে। ঠিক আছে, এদের প্রত্যেকের কি হবে, একটা করে স্কোয়ার চলে আসবে, অর্থাৎ এই রুট গুলো যা যা আছে সব উঠে যাবে। x-2 তার হোল স্কোয়ার প্লাস y-3 তার হোল স্কোয়ার হবে, রুটটা উঠে যাবে স্কোয়ার করলে, √3 রুটটা উঠে যাবে 3 হবে, 5 এর রুটটা উঠে যাবে 5 হবে। এখানে কি থাকবে, মড অফ x+2y-1 তার স্কোয়ার, আমরা একবারে করে দিচ্ছি স্টেপটা। আমি এর আগে বারবার বললাম যে মডের স্কোয়ার আর এমনি স্কোয়ার সেম, তাই মডের স্কোয়ার লিখে এমনি স্কোয়ার লেখার আর দরকার নেই, সেটা তোমরা বুঝে গেছো। ডাইরেক্ট আমি নর্মাল স্কোয়ারই লিখে দিচ্ছি। এটা কিন্তু সবসময় মাথায় রাখবো, কোনো একটা সংখ্যা যদি এ থাকে, তার মড করে স্কোয়ার করলে যা হবে, শুধু স্কোয়ার করলেও সেটাই হবে। তাহলে এবার একটু সিম্পলিফাই করলেই কাজ মিটে যাবে, 5টা দিয়ে গুণ হবে, আর ভিতরের পোর্শনটা কি হবে, আমাদের স্কোয়ারটা ভেঙে দিতে হবে। স্কোয়ারটা কি করে ভাঙবে, তাহলে এ স্কোয়ার প্লাস, যেহেতু মাইনাসে আছে তাই মাইনাস দিয়ে ভাঙবে, -2ab+b²। এই পোর্শনে চলে আসি, এ স্কোয়ার প্লাস, যেহেতু মাইনাস আছে তাই মাইনাসই হবে, 2ab+b²। চলে আসবো এদিকে, 3টা 3 এর মতো থাকলো। এবার a+b+c এর হোল স্কোয়ারের ফর্মুলা কি হবে, কি হবে, তিনটে স্কোয়ার অর্থাৎ x² প্লাস 2y² প্লাস মানে 2y এর হোল স্কোয়ার অর্থাৎ 2²y² প্লাস 1²। তারপর তারপরে কি হবে, প্রথম এই দুটোর গুণফল, দেন এই দুটোর গুণফল, দেন এই দুটোর গুণফল। তাহলে প্লাস টু টু ইন্টু এক্স ইন্টু 2y প্লাস, যেহেতু এখানে মাইনাস রয়েছে তাই মাইনাস দিয়েই হবে, এটা 2 ইন্টু 2y ইন্টু 1 প্লাস, বা মাইনাসেই হবে আবার, যেহেতু এক্স সঙ্গে গুণ হচ্ছে x1, তাহলে 2 ইন্টু x ইন্টু 1। এই 1 এর সঙ্গে যতবার গুণ হবে ততবার মাইনাস হবে, কারণ এখানে মাইনাস রয়েছে তাই।
ব্যাস, এবার আমরা সিম্পলিফাই করতে হবে। তাহলে 5 কত হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 ওয়াই প্লাস 9, এখানটা চলে আসবো 3 x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 1, এখানে কত প্লাস 4xy মাইনাস 4y, তাহলে কত হচ্ছে এখানে, এবার পুরোপুরি গুণ করলে কত পাবো, 5x স্কোয়ার মাইনাস 4×5 20x প্লাস 20 প্লাস 5y স্কোয়ার মাইনাস 5×6 = 30y প্লাস 5×9 = 45 ইকুয়ালস টু, এদিকে চলে আসি 3 দিয়ে গুণ হচ্ছে 3x স্কোয়ার 12y স্কোয়ার প্লাস 12xy মাইনাস 12y মাইনাস 6x। এবার যা যা কাটার তা তা কাটবে, যা যা থাকার তারা থাকবে। ঠিক আছে, যেগুলো কাটার সেগুলো কেটে যাবে, যেগুলো থাকার সেগুলো থেকে যাবে। যেমন যেমন আমরা এখান থেকে যেটা পাচ্ছি 5x স্কোয়ার, একবারে করবো, ঠিক আছে, একবারে করছি, সবাই একটু খেয়াল করবে, ভালো করে মন দিয়ে সচেতন ভাবে দেখবে, কনসাসলি দেখো জিনিসটা। 5x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার মানে 2x স্কোয়ার, 5y স্কোয়ার মাইনাস 12y স্কোয়ার তার মানে মাইনাস 7y স্কোয়ার, মাইনাস 20x মাইনাস, আচ্ছা 20x এর ব্যাপারটা পরে বলছি। এখানে 12xy পজিটিভে রয়েছে, এদিকে গেলে মাইনাস 12xy, কারণ জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি যেটা আমরা সার্কেলের সময় বলেছি, সেখানে কিন্তু সবসময় প্রথমে x স্কোয়ার যুক্ত টার্ম, তারপর ওয়াই স্কোয়ার যুক্ত টার্ম, তারপর x×y যুক্ত টার্ম, তারপর x যুক্ত টার্ম, তারপর y যুক্ত টার্ম, তারপর ধ্রুবক পদ, এই ব্যাপারটা আসে। ফরম্যাটটা হয় এরকম, x স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস c প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এই ফরম্যাটে ইকুয়েশন আনতে হয় সবসময়, আমাদের এই ফরম্যাটটাতে ইকুয়েশনটাকে আনার চেষ্টা করতে হবে। যদি এরকম জেনারেলাইজড ফরম্যাটে হয়, যেমন এটা কিন্তু একটা হাইপারবোলা, একটা জেনারেলাইজড ফরম্যাটে রয়েছে, এটা কিন্তু ওই ক্যানোনিক্যাল ফর্মে আমি আনতে চাইলে সেখানে আনতে গেলে কিন্তু ট্রান্সফরমেশন করে আনতে হবে, ডাইরেক্ট এসে যাবে না যে x স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এই ফরম্যাটটা কিন্তু ডাইরেক্ট আসবে না, সেটাকে আমাদের কিছু ট্রান্সলেশন করে তার অরিজিন শিফটিং করে তবে সেটা আসবে। সেগুলো হায়ার লেভেলের ব্যাপার, সেগুলো আমি পরে নয় কোনো সময় আলোচনা করব, অন্য একটা কোনো সময় আলাদা করে। ঠিক আছে, এক্সাম ওরিয়েন্টের সময় এখন এই ধরনের জিনিস আলোচনা করলে তোমাদের আরো বেশি গুলিয়ে যাবে। ঠিক আছে, আমার এখানে অঙ্ক, যদি ভিডিও দেখছো মানে লেকচার দেখছো মানে ক্লাস করছো মানে তোমরা প্রচলিত নিয়মের ধ্যান ধারণার বাইরে গিয়ে এমন অনেক কিছু তোমরা জানতে পারবে, অনেক কিছু শেখানোর চেষ্টা আমি করব বা শেখাবো, যেগুলো তোমাদের জিনিসগুলোকে আরো বেশি, তোমাদের ভিতটাকে মজবুত করবে, শক্ত করবে, এবং সাবজেক্টটার প্রতি আরো বেশি ডেপথে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, কিন্তু এখন যেহেতু আমাদের পরীক্ষার সামনে, এখন আমরা পরীক্ষার উপর ডিপেন্ড করি কাজটা করতে হবে। চলো, তো এটা আসলো, এদিকে চলে আসি -20x, এদিকে দেখো -20x -6x, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে, সেটা হয়ে যাবে -14x। ঠিক আছে, -20 আর -6টা যখন ওদিকে যাবে তখন +6 হয়ে যাবে, তাহলে -14 থাকলো। ঠিক আছে, দেন এখানে -30y -12y যখন ওদিকে যাবে তাহলে -30 প্লাস 12 হয়ে যাবে, অর্থাৎ -18। আচ্ছা, তারপর এটাও গেল, আর কি পড়ে থাকলো, আর শুধুমাত্র আবার কনস্ট্যান্ট টার্ম অর্থাৎ 45, আর এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম নেই, তাহলে অনলি +45 পড়ে থাকলো ইকুয়ালস টু 0। ঠিক আছে, 5 নং 45, এখানে কোনো কনস্ট্যান্ট, এখানে তো একটা কনস্ট্যান্ট টার্ম থাকার কথা, সেটা মিস করে গেছি, সরি 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 সরি, এখানে তো এই 3 × 1, 3 × 1টা কিন্তু আমি মিস করে গেছি, সেটা এখানে একটা 3 হবে, +3 একটা হবে, তাহলে কত হলো, এখানে একটা আমাদের কাছে 1 স্কোয়ার মানে 3 × 1 3 থাকছে। ও,
এখানে একটা 20 আছে, এখানে একটা 45 আছে, এখানে একটা 3 আছে মাইনাস করে। তাহলে 20 আর 45 একদিকে রয়েছে, তাহলে 20 প্লাস 45 যোগ হবে -3 হবে, তার মানে কত? 65 - 3, দ্যাট ইজ 62, দ্যাট ইজ 62 প্লাস 8। তাহলে এটা কত হবে? এটা হবে 62। যাদের অসুবিধা হবে এভাবে ক্যালকুলেশন করতে, অসুবিধা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, তারা এইভাবে করার চেষ্টা করবে না, তারা ভুল করে ফেলবে, কিন্তু সেক্ষেত্রে সব একদিকে নিয়ে আসবে। সেম লাইক যে টার্ম গুলো রয়েছে, একই টার্ম গুলো রয়েছে, সেগুলোকে পাশাপাশি রাখবে, রেখে তারপর যোগ বিয়োগ যা করার করবে, যেগুলো আমি অন্যগুলোতে করছি। এখানে আমি একটু স্টেপ জাম্প করলাম, কিন্তু যারা স্টেপ জাম্প করে সঠিক করতে পারবে তারাই করবে স্টেপ জাম্প, নইলে করার দরকার নেই। তারা ভেঙে ভেঙে আর দুটো লাইন এক্সট্রা হোক, তাতে অসুবিধা নেই। আর দুটো লাইন এক্সট্রা করতে যে টাইমটা নষ্ট হবে বলবো না, যে টাইমটা তোমরা দেবে সেই টাইমটা কিন্তু পুরো অঙ্কটার টাইমটাকে বাঁচিয়ে দেবে। কিন্তু তোমরা স্টেপ জাম্প করতে গিয়ে ভুল করলে কিন্তু এতক্ষণ যা যতগুলো স্টেপ করেছো প্রত্যেকটার খাটনিটাই কিন্তু জলে চলে যাবে। সেটা যেন না হয়, তাই স্টেপ জাম্প তখনই করবে যখন কনফার্ম থাকবে, কনফিডেন্স থাকবে যে না কোনো ভুল হয়নি। একদম দরকার হলে আরেকবার মিলিয়ে নেবে, তাহলে ঠিক আছে, আদারওয়াইজ করার দরকার নেই কোনো। তাতে দুটো স্টেপ বেশি লিখো, কোনো অসুবিধা নেই। তাহলে ইহাই নিম্ন সমীকরণ, ইহাই নিম্ন পরাবৃত্তের সমীকরণ। ওকে। আচ্ছা, এই টাইপেরই এখানে 4 নম্বরে যে প্রবলেমটা দিয়েছে আবার সেটাও একই টাইপের প্রবলেম, যেখানে উৎকেন্দ্রতা, নাভির স্থানাঙ্ক এবং নিয়ামকের সমীকরণ গিভেন আছে। ঠিক আছে, সেখানে পরাবৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। এটা কিন্তু এইচএস 2015-এ আসা একটা কোয়েশ্চেন। তার মানে এবারের জন্য সেটা কিন্তু আমরা অবশ্যই করে যাব, এবং সম্পূর্ণ একই প্রসেসে হবে। একই টাইপের, একই ইনফরমেশন দেওয়া আছে এবং একই জিনিস চাইছে। ফলে এটাও আমাদের কপি হয়ে যাবে, পুরো লেখাটা কোনো নতুন কিচ্ছু লিখতে হবে না, শুধুমাত্র যে সেই শূন্যস্থানগুলো পূরণ করে ফেললেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো তার মধ্যে এখানে প্রথম যে শূন্যস্থানটা সেটা হচ্ছে এস। এস এর স্থানাঙ্ক কত? এস মানে হচ্ছে একটা নাভি। তো সেই নাভি স্থানাঙ্ক এখানে দিয়ে দিয়েছে হচ্ছে -1,1। -1,1 হচ্ছে এস এর স্থানাঙ্ক, অর্থাৎ নাভি স্থানাঙ্ক। এবং নিয়ামকের সমীকরণ কি দিয়েছে? নিয়ামকের সমীকরণ দিয়েছে হচ্ছে x - y + 3 = 0। এবং এখানে সমস্তটা বাঁদিকে এনেই দিয়েছে, ডান দিকটা 0 রেখেছে, ফলে আমাদের বাঁদিকে দিক করতে হবে না। আমরা নর্মালি যা ইকুয়েশন রয়েছে সেটাই এখানে লিখে দেবো। x - y + 3 = 0, x - y + 3 = 0। আচ্ছা, তো সেই যে নিয়ামকের সমীকরণটা রয়েছে, সেই নিয়ামকের সমীকরণটার আমরা কি করব এবার? পি এক্স ওয়াই বিন্দু থেকে তার লম্ব দূরত্ব বের করবো, এবং সেটা হবে পিএম। সেটা হচ্ছে পিএম। পিএমটা তাহলে কত? x - y + 3। নিশ্চয়ই নতুন করে করে করার কিচ্ছু দরকার নেই, ব্যাপারটা হচ্ছে নর্মাল এরকম। তো x - y + 3 আগে যা করলাম ঠিক সেম। এবার এক্স এর কোএফিসিয়েন্ট কত? এখানে 1। আর ওয়াই এর কোএফিসিয়েন্ট কত? -1, তাহলে -1 এর স্কোয়ার। তাহলে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি হচ্ছে মডুলাস অফ x - y + 3 ডিভাইডেড বাই √ওভার অফ 1 স্কোয়ার মানে হচ্ছে 1, -1 স্কোয়ার মানেও 1, তার মানে 1 + 1 মানে হচ্ছে 2। তাহলে মড অফ x - y + 3 ডিভাইডেড বাই √2। চলে আসি এসপির ক্ষেত্রে। এস এর স্থানাঙ্ক কোটা কত? এস এর স্থানাঙ্ক হচ্ছে -1 আর 1, তাহলে x - of -1 আর y - 1, তাহলে করলে কত হচ্ছে? √ওভার, সিম্পলিফাই করলে এটা হয়ে গেল x + 1, মাইনাস মাইনাসে +1 হয়ে গেল, প্লাস y - 1 তার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এবার যদি আমরা এখানে SP/PM এর ক্ষেত্রে ভ্যালুগুলো বসিয়ে দিই, প্রত্যেকের ভ্যালু, তাহলে কি পাবো আমরা? ই ইসেন্ট্রিসিটিটা কত দিয়েছে? ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা কত দিয়েছে? উৎকেন্দ্রতা দিয়েছে হচ্ছে এখানে 3। উৎকেন্দ্রতা হচ্ছে 3, তাহলে ই এর মানটা হচ্ছে এখানে 3। তাহলে সুতরাং SP = EPM। এসপির ভ্যালু কত? √ওভার, যেটা করলাম x + 1 এর হোল স্কোয়ার প্লাস y - 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু ই মানে কত? 3। পিএম মানে কত? পিএম মানে এই যে উপরে করেছি, মড অফ x - y + 3 ডিভাইডেড বাই √2।
তাহলে উভয় পক্ষে এবার কি করতে হয়, স্কোয়ার করতে হয়, পুরোপুরি সেম, এক্স্যাক্টলি সেম। আমরা এই অঙ্কগুলো এতগুলোই প্র্যাকটিস করে ফেললাম যে আমাদের কিন্তু একদম ঠোঁটস্থ হয়ে যাবে। এই টাইপের যেটাই দেবে আমরা কিন্তু দেখেই চিনে যাবো এবং চিনে করে ফেলতে পারবো যদি ক্লাসটা মন দিয়ে ফলো করি। অবশ্যই মন দিয়ে ফলো করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং সেটাকে না দেখে বাড়িতে প্র্যাকটিস করাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ক্লাস করতে বসলেই শুধুমাত্র হবে না। তো যাই হোক, এখানে আমরা যদি ক্যালকুলেশনের দিকে আসি, উভয় পক্ষে স্কোয়ার করলে এই রুটটা উঠে যাবে। উঠে গিয়ে কি পড়ে থাকবে না, x+1 তার হোল স্কোয়ার প্লাস y-1 তার হোল স্কোয়ার, তার আবার মানে সেটাই পড়ে থাকবে, বিকজ হোল স্কোয়ার আর হবে কেন, রুটটা উঠে যাবে শুধুমাত্র স্কোয়ার করলে। আর এদিকে কি পড়ে থাকছে, এদিকে পড়ে থাকছে 3 mod of x-y+3, x-y+3 তার স্কোয়ার ডিভাইডেড বাই √2 স্কোয়ার। তার মানে কত, এটা যা আছে আছে x+1 এর হোল স্কোয়ার প্লাস y-1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 3। আর এটা মডেল স্কোয়ার মানে আর এমনি স্কোয়ার একই ব্যাপার। তাহলে x-y+3 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এবার যদি আমরা স্কোয়ারগুলোকে ব্রেক করি তাহলে কি আসছে, প্রত্যেকটা স্কোয়ারকে যদি আমরা এখন ব্রেক করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে x+1 এর হোল স্কোয়ার মানে হচ্ছে a+b হোল স্কোয়ারের ফর্মুলা, a+b হোল স্কোয়ারের ফর্মুলা, সেটা কত হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab মানে হচ্ছে এখানে 1 প্লাস b স্কোয়ার। তারপরেরটা y-1 এর হোল স্কোয়ার মানে কত, y-1 এর হোল স্কোয়ার মানে কত, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু এদিকে 3/2। ঠিক আছে, 2টা আমরা চাইলে এদিকেও গুণ করে দিতে পারি একবারে, কিন্তু এটা আমি যদি ভাঙি তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তারপর এক্স ওয়াই যখন করবো, যেহেতু এক্স ওয়াই নিচ্ছি এখানে মাইনাস আছে, তাহলে -2xy, দেন এক্স এর সাথে 3 আসবে, 2x3, তাহলে সেটা দুটোতেই প্লাস, তাই এখানে প্লাসই হবে 2 × x × 3। দেন ওয়াই আর 3 নেবো, কিন্তু ওয়াই এর আগে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসই পড়বে একটা। একটা মাইনাস যদি আসে যখন, তখন আমরা মাইনাসই নেবো, দুটো মাইনাস আসলে আবার প্লাস, আর দুটো প্লাস আসলেও প্লাস। তো -2 × y × 3। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। আর এই 2টা যদি এদিকে গুণ করি তাহলে এটা এদিকে এরকম থাকছে, আর এদিকে থাকছে হচ্ছে 3 × x² প্লাস y² 3 স্কোয়ার মানে 9 মাইনাস 2xy প্লাস 6x মাইনাস 6y। আচ্ছা, এখানে ছোট্ট একটা ভুল হয়ে গেছে, কারণ আমাদের এখানে তো হোল স্কোয়ার করেছিলাম, উভয় পক্ষে বর্গ করেছিলাম, তার মানে এই 3-এরও তো বর্গ হবে, সেটা করা হয়নি, কিন্তু সেটা কিন্তু অবশ্যই করতে হবে। অর্থাৎ 9 হয়ে যাবে, 3-এর বর্গ করে 9 হয়ে যাবে, এটা 3/2 আর থাকবে না, এটা 9/2 হবে। এটা কিন্তু ভুল হয়ে গেলে, এটা মিস করে গেলে কিন্তু পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে। সমস্ত মেথড ঠিক থাকবে, আমাদের ক্যালকুলেশনই শুধুমাত্র গন্ডগোল হয়ে যাবে 3 এর স্কোয়ারটা যদি না করে। ঠিক আছে, তাহলে এখানে 9 গুণ হবে। তাহলে যাই হোক, আমরা এবার এটাকে গুণ করি। এখানে আমরা কত হচ্ছে 2x² থ্রু আউট 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 2x² প্লাস 4x প্লাস 2 প্লাস 2y² মাইনাস 4y প্লাস 2 ইজ ইকুয়ালস টু 9x² প্লাস 9y² প্লাস 9×81 মাইনাস 18xy প্লাস 54 6×54x মাইনাস 54y। এই জিনিসটা আমরা পাচ্ছি। এবার সব যদি আমরা একদিকে নিয়ে চলে আসি তাহলে কি পাচ্ছি, সমস্ত জিনিস যদি আমরা একদিকে নিয়ে চলে আসি তাহলে আমরা কি পাবো এখান থেকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে 2x² প্লাস 4x প্লাস 2। আমি বলবো সব ওই দিকে নিয়ে নিতে, ওই দিকটা সমস্তটা নিয়ে নিলে কি হবে, আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এদিকটা কি পড়ে থাকছে 0। আমি কিন্তু এখানটা একটু বোকা বোকা কাজ নিজেদের মানে ইচ্ছা করেই করছি যাতে তোদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আমি কিন্তু এটাকে চালিয়ে এদিকে নিয়ে এসে একদম পজিটিভলি লিখতেই পারতাম। ঠিক আছে, তাতে কোনো অসুবিধা হতো না, কিন্তু তোরা যাতে বুঝতে পারিস তার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে 9x² প্লাস 9y²
আমি এটাকে যা আছে তাই রাখছি। আর এগুলোকে সব মাইনাস করে ওদিকে নিচ্ছে, তাহলে -2x² -4x মাইনাস, আচ্ছা 2 আর 2 কত, 2 আর 2 হচ্ছে 4, তাহলে ওদিকে গেলে -4 একবারে করলাম। -2y² +4y, কারণ -4y আছে, ওদিকে গেলে +4y। তাহলে কত হচ্ছে ক্যালকুলেশন করলে, 9x² -2x² মানে 7x², 9y² -2y² মানে হচ্ছে 7y²। আচ্ছা, তারপরে 18xy আর নেই, যেহেতু আমি পরপর 18xy লিখে দিচ্ছি। আমি আগের অঙ্কেও বলেছি যে পরপর আমরা সাজানোর সময় x² যুক্ত টার্ম আগে লিখবো, তারপর y² যুক্ত, তারপর xy যুক্ত, তারপর x যুক্ত, তারপর y যুক্ত, তারপর কনস্ট্যান্ট টার্ম লিখবো। ঠিক আছে, ax² + by² + 2hxy + 2gx + 2fy + c = 0। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির প্যাটার্ন, তাই x² y² এর পরে xy যুক্ত টার্ম থাকে, তাই এটাই লিখলাম। ঠিক আছে, যাই হোক, তারপরে হচ্ছে 54x -4x, তার মানে হয়ে গেল 50x +50x। আচ্ছা, 54y মাইনাসে আছে আর এখানে প্লাসে আছে, তাহলে -50y। দেন এবার সংখ্যাগুলো কত হচ্ছে, এখানে এখানে 81 +81 -4 +81 -4, তার মানে কত, +81 আছে, -4 রয়েছে। ওকে, তার মানে 77 হচ্ছে, এবং সেটা প্লাসে হচ্ছে। তাহলে সমস্তটা, তাহলে এটা যদি 0 = যদি এটা হয়, তাহলে এটাই 0। তাহলে 7 কমন নিতেই পারি, x² + y² -18xy +50x, -50টাও যদি কমন নিই তাহলে দেখতে একটু সুন্দর লাগতে পারে, 50 + 77 = 0। ইহাই নির্ণেয় পরাবৃত্তের সমীকরণ। ঠিক আছে, কিন্তু এটা HS 15 আসা কোয়েশ্চেন। তো এবার হচ্ছে নেক্সট প্রবলেম, এই টাইপের নেক্সট যে কোয়েশ্চেন রয়েছে সেটা দেখা যাক। এবার আবার একই অঙ্ক, সেটা বলছে নাভি স্থানাঙ্ক 4,0, উৎকেন্দ্রতা হচ্ছে 2, নিয়ামকের সমীকরণ x - y = 0। তাহলে তাহলে আমাদের ক্ষেত্রে এখানে পরাবৃত্তের সমীকরণটা কি হবে? ঠিক আছে, পরাবৃত্তের সমীকরণটি কি হবে, এটা সম্পূর্ণ আমাদের জন্য, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এটা কিন্তু অবশ্যই করে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে সেখানে কিন্তু পাঠাবে। সেখানে কি বলেছে, উৎকেন্দ্রতা দেওয়া আছে, নাভি স্থানাঙ্ক দেওয়া আছে, নিয়ামকের সমীকরণও দেওয়া আছে। তাহলে সম্পূর্ণ আগের মতোই, আগের অঙ্কগুলোর মতোই, এবং তার থেকে অনেক বেশি সহজ হবে। ঠিক আছে, তার থেকে অনেক বেশি সহজ হবে। ঠিক আছে, এটা হোমওয়ার্ক করে কিন্তু আমাকে সেন্ড ইন হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, নেক্সট অঙ্ক যেটা রয়েছে, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে পরের কোয়েশ্চেনটা। এবং পরের কোয়েশ্চেনেও তাই একই বলেছে, উৎকেন্দ্রতা দিয়ে দিয়েছে √2, নাভি স্থানাঙ্ক দিয়ে দিয়েছে a,0, নিয়ামকের সমীকরণ দিয়ে দিয়েছে x = a/2। তাহলে এটা আরবিটারি একটা কনস্ট্যান্ট a দিয়ে দিয়েছে, তাই এটা করে দিচ্ছি আরেকবার। তাহলে সেম লেখা কপি পেস্ট হয়ে যাবে এখানে, এখানে আমাদের কিন্তু সেম লেখা কপি পেস্ট হয়ে যাবে। লেখাটা কিরকম হবে, এই লেখাটাই, যেটা আমি অলরেডি কপি করে রেখেছি সেটাই আমাদের কপি পেস্ট হবে পুরো। প্রথম অঙ্ক থেকে শুরু করে পরপর প্রত্যেকটা অঙ্কে, ইচ অ্যান্ড এভরি প্রবলেমে কিন্তু আমরা সেটা লিখেছি বা কপি করে দিয়েছি সেখানে, কারণ সেম জিনিস, শুধুমাত্র শূন্যস্থান পূরণ করে দিলে কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে। তাই এই ফরম্যাটটাকে কিন্তু অবশ্যই আমাদের মেনটেন করতে হবে, মনে রাখতে হবে, এবং প্র্যাকটিস করে করে জিনিসটা একদম হাতে সেট করে রাখতে হবে, যে এই ফরম্যাটে লিখতে হবে। এই ধরনের যদি উৎকেন্দ্রতা, নাভি স্থানাঙ্ক এবং নিয়ামকের সমীকরণ থাকে এবং পরাবৃত্তের সমীকরণ সেখানে জিজ্ঞাসা করে। তাহলে এস এর ভ্যালু কত, a, 0।
নিয়ামকের সমীকরণ কত? এক্স ইকুয়ালস টু এ বাই টু, তার মানে এক্স মাইনাস এ বাই টু ইকুয়ালস টু জিরো। আমি সবসময় বলছি যেভাবেই থাকুক না কেন আমরা সমস্তটাকে বাঁ দিকে নিয়ে এসে ডান দিকটাকে জিরো রেখে সেটাকে নিয়ামকের সমীকরণ হিসাবে রাখবো। তাহলে কিন্তু আমাদের পরবর্তী যে ক্যালকুলেশন গুলো আছে সেগুলো কিন্তু করতে সঠিক হবে এবং নির্ভুল হবে, সেখানে কিন্তু কোনো রকম আমাদের কনফিউশন তৈরি হবে না বা কোনো টার্ম বাদ পড়ে যাবে না। এখানে কি হচ্ছে, নিয়ামকের সমীকরণ যেহেতু এক্স মাইনাস এ বাই টু ইকুয়ালস টু জিরো, তাহলে এটা এক্স মাইনাস এ বাই টুই হবে। এবং এখানে এক্স এবং ওয়াই এর কোএফিসিয়েন্টের স্কোয়ার স্কোয়ার করে সাম করে রুট হবে। এবার এক্স এর কোএফিসিয়েন্ট কত? এখানে কিছু নেই, মানে ওয়ান আছে। আর ওয়াই যেহেতু নেই, ওয়াই যেহেতু উপরের পোর্শনে নেই, তাহলে ওয়াই এর কোএফিসিয়েন্ট আলটিমেটলি জিরো আছে। তাহলে মড অফ এক্স বাই এক্স মাইনাস এ বাই টু, আর এখানে ওয়ান স্কোয়ার করলে তো ওয়ানই হবে। একদম ভেঙে ভেঙে কিন্তু আমি করছি যাতে সবাই বুঝতে পারে জিনিসগুলো। নিচে যেহেতু ওয়ান হবে তাই ওয়ানটা লেখার কোনো মানে হয় না, নিচে ওয়ান থাকলে যে সংখ্যাটা উপরে আছে সেটাই। এবার এস এর ভ্যালু কত? এ কমা জিরো, তাহলে এক্স মাইনাস এ, আর এটা হচ্ছে ওয়াই মাইনাস জিরো। তাহলে ক্যালকুলেশন করলে কি হবে? জাস্ট এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার উপরে যে ভ্যালুগুলো দিয়েছে সেগুলো আমরা করে ফেলবো, বসিয়ে দেবো এখানে। এখানে ই এর যে ভ্যালুটা দিয়েছে সেটা হচ্ছে রুট টু। ই এর যে মানটা দিয়ে দিয়েছে উৎকেন্দ্রতা সেটা হচ্ছে রুট টু। তাহলে বসালাম, আর এই ভ্যালুগুলো নিয়ে এখানে বসাতে হবে। এসপিটা কত? এসপিটা হচ্ছে রুট ওভার এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ইটা হচ্ছে রুট ওভার অফ টু, অ্যান্ড পিএম ইজ গিভেন বাই মড অফ এক্স মাইনাস এ বাই টু, মড অফ এক্স মাইনাস এ বাই টু। এবার আমরা কি করব? বোথ সাইডে স্কোয়ারিং করব। বোথ সাইডে স্কোয়ারিং করলে কি আসছে? এই রুটটা উঠে যাবে, অর্থাৎ এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসবে, আর এখানে রুট টুটা স্কোয়ার হয়ে যাবে, আর এখানে মডিউলাস অফ এক্স মাইনাস এ বাই টু এর স্কোয়ার আসবে। ঠিক আছে, এখানে কিন্তু রুট ছিল, সেই রুটের স্কোয়ার এসছে। সবাইকে যখন লিখেছি এটাতে তো কি এসছে সেটাও লিখি একবার, আগেরগুলো তো লিখিনি, লেখার দরকারও নেই। তাহলে রুটটা স্কোয়ারিং এর জন্য রুটটা উঠে যাবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে রুট টু স্কোয়ার মানে হচ্ছে অলওয়েজ টু, আর এক্স মাইনাস এ বাই টু এর হোল স্কোয়ার। তাহলে যদি আমরা এটাকে সিম্পলিফাই করি, এবার যদি এটাকে সিম্পলিফাই করা হয় তাহলে কি আসবে? এক্স মাইনাস এর হোল স্কোয়ার, তাহলে এটাকে ভাঙবো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, এদিকে টু ইন্টু কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বা এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি বলতে এ বাই টু প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার বাই ফোর। তাই তো, এ বাই টু এর হোল স্কোয়ার, অর্থাৎ এর হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার, আর টু এর স্কোয়ার মানে হচ্ছে ফোর। এগুলো নিশ্চয়ই আমাদের ক্যালকুলেশন, অত আলাদা করে বোঝানোর কিছু নেই এগুলো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স, ঠিক আছে, প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু টু এক্স স্কোয়ার। আমি যদি টু দিয়ে গুণ করে দিই তাহলে কি আসছে? টু এক্স স্কোয়ার, দেন মাইনাস, এখানে টু টু কেটেই যাচ্ছে, পড়ে থাকলো এক্স, তাহলে সেই টু এর সঙ্গে এটা গুণ করে মাইনাস টু এক্স প্লাস টুটা দিয়ে যখন গুণ করবো টু ইন্টু স্কোয়ার বাই ফোর, তাহলে এখানে টু দিয়ে কাটলে টু, তাহলে মাইনাস টু এক্স মাইনাস টু এক্স দুদিক থেকে কেটে যাবে, তাহলে পড়ে থাকলো কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, মাইনাস টু এক্স স্কোয়ার। আর এখান থেকে আমরা যে স্কোয়ারটা রয়েছে সেটা ওদিকে দিয়ে দিচ্ছি, এদিকে অলরেডি আমাদের কাছে আছে হচ্ছে স্কোয়ার বাই টু মাইনাস এ স্কোয়ার। তাহলে হয়ে গেল কত? মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, অ্যান্ড প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে, অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার বাই টু মাইনাস এ স্কোয়ার মানে মাইনাস এ স্কোয়ার বাই টু। যদি অসুবিধা হয় সাইডে আমাদের করে নিতে হবে, ঠিক আছে, সাইডে অবশ্যই করে নেবো যদি আমাদের প্রবলেম হয় যে এ স্কোয়ার বাই টু মাইনাস এ স্কোয়ার মানে কি করে মাইনাস এ স্কোয়ার বাই টু আসলো।
জাস্ট এ স্কোয়ারটা কমন রাখলাম, এখানে হাফ মাইনাস ওয়ান, তার মানে কত, এ স্কোয়ার ইন্টু মাইনাস হাফ, সেটা মানেই তো মাইনাস স্কোয়ার বাই টু। হাফ মাইনাস ওয়ান, ছোট থেকে বড় বিয়োগ করছি, হাফটা কিন্তু একের থেকে ছোট, তাহলে হাফ মাইনাস ওয়ান মানে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ ইন্টু স্কোয়ার করলে কত হচ্ছে, মাইনাস স্কোয়ার বাই টু। এখন যদি ঠিক করে সাজাই, মাইনাসটা দিয়ে যদি গুণ করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ারটা হয়ে যাবে পজিটিভ, আর ওয়াই স্কোয়ারটা হয়ে যাবে নেগেটিভ, আর এটা নেগেটিভটা হয়ে যাবে পজিটিভ, মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি থ্রু আউট। তাহলে এই যে সমীকরণটা তৈরি হলো, সেটাই হচ্ছে আমাদের কাছে এখানে নির্ণয় পরাবৃত্তের সমীকরণ। এটাই হচ্ছে নির্ণয় পরাবৃত্তের সমীকরণ। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কাছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা সমপরাবৃত্তকে নির্দেশ করে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা সমপরাবৃত্তকে নির্দেশ করে, যেহেতু এক্স এর কোএফিসিয়েন্ট এবং ওয়াই এর কোএফিসিয়েন্ট এখানে সমান আছে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এই ধরনের যে কোনো সমীকরণ আমাদের কাছে শুধুমাত্র পরাবৃত্ত নয়, বরং একটা সমপরাবৃত্ত বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাকে ইন্ডিকেট করে। ঠিক আছে, তাহলে ইহাই নির্ণয় পরাবৃত্তের সমীকরণ। তাহলে 5 নম্বরের মধ্যে এই কটা ছিল হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ নির্ণায়ক সমস্যা। তাছাড়া আরেকটা যেটা রয়েছে সেটা একবারে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে বর্ণনামূলকেরই চারের কোয়েশ্চেন গুলো। বর্ণনামূলকের 4 নম্বরের যে কোয়েশ্চেন গুলো রয়েছে, সেখানে এই পরাবৃত্তের নাভি এবং নিয়ামক সংক্রান্ত আরো একটা সমস্যা রয়েছে, এবং যেখানে উৎকেন্দ্রতা দেওয়া আছে কিন্তু ঘুরিয়ে দেওয়া আছে, জিনিসটা ডাইরেক্টলি বলা নেই। আগেগুলো যেমন ডাইরেক্টলি একটা পরাবৃত্তের উৎকেন্দ্রতা কত, তার নিয়ামকের সমীকরণ কি হবে এবং তার নাভি স্থানাঙ্কটা কি হবে, সেটা কিন্তু পরপর দেওয়া আছে। কিন্তু এখানে কিন্তু সেটা ঘুরিয়ে কোয়েশ্চেনের মধ্যে থেকে বুঝে নিতে হবে কি দিয়েছে। ঠিক আছে, এটাও কিন্তু বর্ণনামূলকেরই প্রবলেম, কিন্তু 4 মার্কস এর জন্য যেগুলো রয়েছে সেগুলো। তার 5 নম্বরের কোয়েশ্চেনটা কি বলেছে, একটি বিন্দু এমন ভাবে গতিশীল যে 3,0 বিন্দু থেকে তার দূরত্ব 3x - 4 = 0, সরলরেখা থেকে তার দূরত্বের 3/2 গুণ। এই কথাটুকুর মধ্যেই বোঝা যাচ্ছে একটা পয়েন্ট রয়েছে, একটা স্ট্রেট লাইন রয়েছে, একটা পয়েন্ট রয়েছে এবং একটা স্ট্রেট লাইন রয়েছে। এই পয়েন্টটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফোকাস বা নাভি, এই পয়েন্টটাই হচ্ছে নাভিটা, এবং এই লাইনটাই হচ্ছে আমাদের কাছে নিয়ামক। ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু কোয়েশ্চেনে উল্লেখ করিনি, তাই এরকম নাভি বা নিয়ামক বলে উল্লেখ করতে পারবো না, কিন্তু ডাইরেক্টলি আমাদের করতে হবে। ঠিক আছে, তাহলে গতিশীল বিন্দুটাকে ধরে নে, মনে করি গতিশীল সঞ্চারপথ কি করে নির্ণয় করে সেগুলো তো আমরা জানি। গতিশীল বিন্দুটাকে ডাইরেক্ট এক্স ওয়াই ধরেও করা যায়, কোনো অসুবিধা নেই। হায়ার স্টাডিজে আমরা এক্স ওয়াই ধরেই করি ডাইরেক্ট, অত এইচ কে এই সেই ধরে করার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু অনেক টিচার আমাদের এসএনদের বই ফলো করে খাতা দেখবে, ফলে সেক্ষেত্রে কিন্তু যেহেতু ওনার বইতে এইচ কে বা আলফা বিটা ধরে, তারপর লাস্টে আলফা বিটার জায়গায় এক্স ওয়াই বসানো আছে, তাই আমরা সেটাই করব। কিন্তু হায়ার স্টাডিজে বা নর্মালি সেটা না করলেও চলে, তাতে কোনো যায় আসে না। ঠিক আছে, কিন্তু বলতে নেই, বেশিরভাগ অনেক টিচারের জ্ঞান শুধুমাত্র ওই বইয়ের মধ্যেই যেহেতু সীমাবদ্ধ রয়েছে, ফলে সেক্ষেত্রে আমাদের বইটাকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে করতে হবে। তাই আমি সেটা লিখছি, নালে জিনিসটা আরো সোজা করা যেত। মনে করি গতিশীল বিন্দুটি হলো H, K। মনে করি গতিশীল বিন্দুটি হলো H, K, সেটা স্থানাঙ্কটা আমি ধরলাম P, এবং প্রদত্ত বিন্দুটি হলো S। এস বিন্দুটা কত, এস এর কোঅর্ডিনেটটা দিয়েছে হচ্ছে আমাদের কাছে 3,0। ঠিক আছে, এটা যে 3,0 লিখলাম, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি নাভির স্থানাঙ্ক দিয়েছে এখানে। আবার সরলরেখাটা কত, 3x - 4 = 0।
3x minus 4 equals to 0 এবং প্রদত্ত সরলরেখা হলো 3x minus 4 equals to 0। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের নিয়ামক পরাবৃত্তের। তাহলে সেক্ষেত্রে আমাদের বলে দিয়েছে হচ্ছে এই দূরত্ব দুটো হচ্ছে 3/2 গুণ, তাহলে দূরত্ব দুটো বের করবো এখানে। দূরত্ব দুটো আমরা এখানে আগে বের করবো, এসপি এবং পিএম। ঠিক আছে, তাহলে দূরত্ব বলতে এখানে আমরা কি লিখতে পারি, মনে করি পি বিন্দু থেকে 3x minus 4 equals to 0। নিয়ামক কথাটা আমি এখানে উল্লেখ করছি না, কারণ যেহেতু নিয়ামক বলেনি, সরলরেখা বলেছে, তাই আমরা সরলরেখাই উল্লেখ করছি। এবং অবভিয়াসলি সেটা একটা সরল রেখাই, নিয়ামক অবশ্যই একটা সরলরেখা। নিয়ামক হচ্ছে পরাবৃত্তটা গঠিত হওয়ার আগে পর্যন্ত সে আর কোনো নিয়ামক নয়, নিয়ামক হয় পরাবৃত্তের। পরাবৃত্তটা তৈরি হওয়ার আগে, এখনো পরাবৃত্তটা কিন্তু তৈরি হয়নি, সঞ্চারপথ যে একটা পরাবৃত্ত হবে সেটা আমরা দেখাতে চলেছি। তাই পরাবৃত্তটা তৈরি হওয়ার আগে সে সরলরেখাটা একটা ছাড়া কিছু নয়, সেই নিয়ামকটা একটা সরলরেখা ছাড়া আর কিছু নয়। আর এই ফোকাস বা নাভিটা একটা বিন্দু ছাড়া আর কিছু নয়। ঠিক আছে, তাই ওটাকে আমরা এসটাকে নাভি এবং 4x মাইনাস 3x মাইনাস 4 ইকুয়ালস টু 0টাকে নিয়ামক বলে কিন্তু চিহ্নিত করার আলাদা করে কোনো না দরকার নেই, যেহেতু এখানে সঞ্চারপথ বের করা হচ্ছে। সেটাকে সরলরেখা একটা বিন্দু আকারে ট্রিট করলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তো মনে করি পি বিন্দু থেকে 3x মাইনাস 4 ইকুয়ালস টু 0 সরলরেখার উপর পিএম লম্ব, সুতরাং তাহলে পিএমটা কত হবে আর এসপিটাই বা কত হবে, সেটা আমরা এবার যেভাবে করি সেভাবে করব। পিএমটা তাহলে কত আর এসপিটা কত? পিএমটা হচ্ছে লম্ব দূরত্ব কি করে বার করি না, 3x মাইনাস 4 ডিভাইডেড বাই এখানে এক্স এর কোএফিসিয়েন্টের স্কোয়ার এবং ওয়াই এর কোএফিসিয়েন্টের স্কোয়ারের সাম করে রুট। এক্স এর কোএফিসিয়েন্ট কত 3, তার স্কোয়ার করলে কত 3 স্কোয়ার, প্লাস ওয়াই বলে কিছু আছে, ওয়াই বলে কিছু নেই, তাহলে 0 স্কোয়ার। তাহলে কত হচ্ছে মড অফ 3x মাইনাস 4 ডিভাইডেড বাই 3 স্কোয়ার, মানে হচ্ছে এখানে আমাদের অ্যাকচুয়ালি রুট ওভার 3 স্কোয়ার, এবং রুট ওভার 3 স্কোয়ার করলে আলটিমেটলি 3 থাকছে, রুট করছে আবার স্কোয়ার করছে, তার মানে 3 থাকলো। এবার চলে আসি এসপি, এসপি মানে কত রুট ওভার এক্স মাইনাস, এসপি মানে হচ্ছে পি এক্স ওয়াই, পি বিন্দুটা মানে এইচ কে বিন্দুটা। তাহলে এক কাজ করি, এখানে এখানে একটা জিনিস আমাদের মিস হয়েছে, এক্স এর জায়গায় এইচ বসাতে হবে, যেহেতু আমি পি বিন্দুটাকে এইচ ধরেছি, এইচ কে ধরেছি, তাই এখানে কিন্তু এক্স এর জায়গায় এইচটা বসাতে হবে। এটা কিন্তু খেয়াল করে লিখবো, যদি না এইচ পিটাকে যদি এক্স ওয়াই ধরি তাহলে এখানে এক্স বসালেই হতো, তাহলে এখানে হয়ে যাচ্ছে 3h হবে। নিয়ম হচ্ছে যে এইচ কেটা থাকবে সেটা এক্স ওয়াই জায়গায় বসিয়ে দেবো, আর এই কনস্ট্যান্টটা কনস্ট্যান্টই থাকবে, নিচে এক্স ওয়াই যে কোএফিসিয়েন্ট ছিল তার স্কোয়ারের সাম করে রুট। তাহলে এসপিটা কত হবে, এসপিটা হচ্ছে আমাদের কাছে এইচ মাইনাস এইচটা কত 3, তাহলে এইচ মাইনাস 3 এর হোল স্কোয়ার প্লাস কে মাইনাস কত 0 আছে পি এর এস এর মধ্যে, তাহলে রুট ওভার এইচ মাইনাস 3 স্কোয়ার প্লাস কে স্কোয়ার। এবার প্রশ্ন অনুযায়ী কি বলছে, প্রশ্ন অনুযায়ী বলেছে এসপি বাই পিএম এসপি বাই পিএম ইকুয়ালস টু 3/2। এসপি বাই পিএম ইকুয়ালস টু 3/2 কি করে বুঝলাম, বলেছে 3, 0 বিন্দু থেকে এই গতিশীল বিন্দুর দূরত্ব অর্থাৎ এসপি
আমি এটাকে কি নাম দিয়েছি? এটা হচ্ছে এস। আর গতিশীল বিন্দুটাকে পি। তাহলে এস থেকে পি এর যে দূরত্ব অর্থাৎ এস পি, সেটা এই যে সরলরেখা থেকে যে দূরত্ব, তাহলে এই সরলরেখা থেকে দূরত্ব কত? পি এম, তার 3/2 গুণ। তাহলে এসপি ইকুয়ালস টু 3/2 ইন্টু পিএম, পিএম এর 3/2 গুণ এসপি ইকুয়ালস টু 3/2 ইন্টু পিএম। ঠিক আছে, তাহলে এসপি বাই পিএম ইকুয়ালস টু 3/2 বলতে পারি, অথবা উল্টো করেও বলতে পারি, এসপি ইকুয়ালস টু 3/2 ইন্টু পিএম। এই যে 3/2, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কাছে কোয়েশ্চেনের জাস্ট লুকিয়ে রেখেছে কথাটাকে। 3/2টাই হচ্ছে এখানে এসেন্ট্রিসিটি। ঠিক আছে, উৎকেন্দ্রতা যেটা আমরা বলে থাকি, সেটাও এখানে উজ্জ্ব আছে, গোপনে রয়েছে, সেটা হচ্ছে ই, সেটাই হলো 3/2। কিন্তু আমরা যেহেতু কনসেপ্ট পুরো শিখে গেছি, আমরা যতই গোপন করার চেষ্টা করুক আমাদের কাছে, সেটা কিন্তু আমরা অবশ্যই এখান থেকে বের করে নিতে পারবো যে কোনটা ই, কোনটা নিয়ামক, কোনটা নাভি স্থানাঙ্ক, কিংবা কোনটা এ, কোনটা বি, কোনটা কেন্দ্রবিন্দু, কোনটা শীর্ষবিন্দু, কিংবা কোনটা নাভিলম্বের দৈর্ঘ্য। প্রত্যেকটা জিনিস, ইচ অ্যান্ড এভরি জিনিস আমরা কিন্তু বার করে নিতে পারবো। তাহলে এখান থেকে কত হচ্ছে? এসপি এর ভ্যালুটা কত? √/(h - 3 তার হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার। আর এখান থেকে কত হচ্ছে? 3/2। আর পিএমটা কত? 3h - 4 ÷ 3। এবার উভয় পক্ষে কি করতে হয়? স্কোয়ারিং করতে হয়। স্কোয়ার করলে রুটটা কি হয়? উঠে যায়। উঠে গিয়ে কি হয়? h - 3 এর হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার হয়। এইখানে টুটা কি হয়? এদিকে গুণ হয়ে যায়। আর এদিকে থ্রিটা কি থাকবে? থ্রিটা এখানেই থাকবে। আর এখানে থ্রি থ্রি কি থাকারও প্রয়োজন নেই, থ্রি তো কেটেই গেল। খুবই ভালো কথা, কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো? জাস্ট mod of 3h - 4 তার হোল স্কোয়ার থাকলো, যেহেতু বোথ সাইডে স্কোয়ার করেছি। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা মিস করে গেছি, এটা কিন্তু খুব ভুল হয়ে যাবে একটা বড় সড়ো। আমি এটাকে করছি না, থাকুক। আমি এখানে 2 স্কোয়ার আগে করে দিই, এখানে 4ই রাখি। এখানে কত হয়েছিল? এখানে 2 স্কোয়ার হয়েছিল না? সেটা কিন্তু মিস করে গেছিলাম। তাহলে 2 স্কোয়ার মানে কত? 4। 4টা এদিকে গুণ হয়ে যাবে এবার। তাহলে h - 3 এর হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়ালস টু, এখানে মডুলাসের স্কোয়ার আর এমনি স্কোয়ার একই, বহুবার সে কথা আমি বলেছি। তাহলে কত হলো এখানে গুণ করে? h - 3 এর হোল স্কোয়ার ভাঙবো, তাহলে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার প্লাস কে স্কোয়ার যা আছে থাকলো, এখানেও তাই। এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কত হচ্ছে এখানে? এটা গুণ যদি করি তাহলে 4h² মাইনাস 3 × 2 = কত? 6, 4 × 6 কত? 24, একবারে করছি। 3 থেকে কত? 9, 4 নং কত? 36 প্লাস লাস্টেরটা 4k²। এদিকে 3 স্কোয়ার মানে কত? 9, আর h² মানে h², তাহলে 9h²। এখানে কত? 3 × 6, 4 × 6 কত? 24 প্লাস 4 স্কোয়ার মানে কত? 16 -24h -24h বোথ সাইড থেকে কেটেই গেল। তাহলে কি কি পড়ে থাকলো? 4h² প্লাস 4k² মাইনাস 9h²। আর এই যে 9h² এদিকে নিয়ে আসলাম, আর সংখ্যাগুলোকে ডান দিকে রাখছি, তাহলে 16 - 36। তাহলে কত হচ্ছে? এই দুটোকে মিলিয়ে হয়ে গেল -5h² প্লাস 4h² ইকুয়ালস টু -20। তাহলে মাইনাস যদি কমন নিই, তাহলে এই 20টা ব্যালেন্সড হয়ে যাবে, 20 হয়ে যাবে, শুধুমাত্র পজিটিভলি আসবে। তাহলে এবং মাইনাস দিয়ে যদি গুণ করি থ্রু আউট, তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে গেল, এই প্লাসটা মাইনাস হয়ে গেল, আর এখানে +20 হয়ে গেল। এবার যদি একটু ঠিক করে সাজাই তাহলে জিনিসটা সুন্দর দেখতে হয়। তাহলে 5h² ডিভাইডেড বাই 20 মাইনাস 4h² ডিভাইডেড বাই 20 ইকুয়ালস টু 1। তাহলে 5 দিয়ে যদি কাটি তাহলে নিচে 4, 4 দিয়ে যদি কাটি তাহলে নিচে 5। তার মানে h²/4 মানে 4 মাইনাস k², এটা কিন্তু k।
কে স্কোয়ার ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু 1, তাহলে হয়ে গেল হচ্ছে এইচ স্কোয়ার বাই 2 স্কোয়ার মাইনাস কে স্কোয়ার বাই 5টাকে আমাদের তেমনি কিছু লিখতে পারবো না, √5 এর স্কোয়ার করে লিখতে হবে। তাহলে এই যে ইকুয়েশনটা দাঁড়ালো সেটাই হচ্ছে একটা হাইপারবোলার ইকুয়েশন দিচ্ছে, তাই তো? তাহলে সুতরাং পি ব্র্যাকেটে এইচ কমা কি কে বিন্দুর সঞ্চার পথ কি হবে না, এইচ এর জায়গায় এক্স বসাতে হয় এবং কে এর জায়গায় ওয়াই বসাতে হয়, তাহলে এক্স স্কোয়ার বাই 2 স্কোয়ার মাইনাস কে এর জায়গায় ওয়াই বসলে ওয়াই স্কোয়ার বাই √5 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা একটা পরাবৃত্তকে নির্দেশ করছে, ইহা একটি পরাবৃত্তকে প্রকাশ করে। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ করতে বলেছিল সেই গতিশীল বিন্দুর সঞ্চারপথ একটি পরাবৃত্ত, সুতরাং অবশ্যই যে সঞ্চারপথের সমীকরণটা বেরিয়েছে সেটা একটা পরাবৃত্তই বেরিয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিন্তু এই প্রবলেম গুলোকে সলভ করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি কি করলাম না, নিয়ামক কিংবা নাভিলম্ব এবং নাভি এবং নিয়ামক এবং উৎকেন্দ্রতা দেওয়া থাকলে কিন্তু আমরা ইজিলি একটা পরাবৃত্তের সমীকরণ বার করে দিতে পারি। ঠিক আছে, যে ফরম্যাটই থাকুক না কেন। তাহলে এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এইরকম তিনটে জিনিস দিয়ে কিন্তু আমাদের অবশ্যই বলতে পারে যে পরাবৃত্তের সমীকরণ কি হবে, কারণ সেরকম প্রবলেম কিন্তু এইচএসে অনেকবার এসছে। ঠিক আছে, তাহলে এই টাইপের প্রবলেমগুলো আমাদের ভালো করে প্রবলেম করতে মানে প্রবলেমগুলো প্র্যাকটিস করতে হবে এবং না দেখে কিন্তু একদম খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, যাতে আমরা পরীক্ষায় যদি আসে তাদের ছেড়ে আসতে না হয় এবং সঠিকভাবে সঠিক রকম ভাবে লিখে আসতে পারি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে পরাবৃত্ত থেকে আমরা এই মেনলি এই টপিকটাই করলাম এবং এই টপিক সংক্রান্ত যা যা প্রবলেম এসএনতে ছিল সেগুলো কিন্তু আমরা সম্পূর্ণ সলভ করলাম এবং প্রত্যেকটা অঙ্ক ইচ অ্যান্ড এভরি প্রবলেম কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং যে ভিডিওগুলো আমি আপলোড করছি প্রত্যেকটা সেটা কিন্তু পরীক্ষার জন্য যথেষ্ট হেল্পফুল, যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে সেখানে আলোচনা করা হচ্ছে, ইম্পর্টেন্ট টাইপের প্রবলেম নিয়ে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা ভিডিও। তাই তোমরা অবশ্যই মন দিয়ে দেখবে, বুঝবে, খাতায় নোট ডাউন করবে এবং না দেখে কিন্তু বারবার প্র্যাকটিস করবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, যাতে তারাও এতটা কনসেপচুয়াল কম্প্যাক্ট নোট সহ ভিডিও দেখে তারাও উপকৃত হতে পারে, কারণ সামনেই তোমাদের পরীক্ষা। আর তাছাড়া চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রত্যেকটা যা যা ক্লাস হচ্ছে ভিডিও হবে সেগুলো ভালো করে মন দিয়ে দেখো, যেভাবে বলছি সেভাবে প্র্যাকটিস করো, তোমাদের পরীক্ষায় কিন্তু ভালো নাম্বার পেতে অবশ্যই তোমরা পারবে। ঠিক আছে, তাহলে আজকে আর বেশি এগোচ্ছি না, আজকের ভিডিওটা এতটাই থাক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটার পরের পোর্শনের আলোচনা নিয়ে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট কোনো ভিডিওতে, সেখানে নতুন কোনো ইম্পর্টেন্ট কনসেপচুয়াল টপিক নিয়ে আলোচনা করে।